প্রিয় প্রণয়নী, তোমার হরিণীর চোখের মায়ায় পড়ে গেছে। বিশাল সমুদ্রের ন্যায় গভীর ওই দুই নয়নে হারিয়ে যেতে চাই। তোমার এলোমেলো চুলে ডুব দিতে চাই। মুগ্ধ ছড়া হাসিতে বারবার মুগ্ধ হতে চাই। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট জোড়াতে ছুঁয়ে দিতে চাই। তোমার হাতে হাত রেখে জ্যোৎস্নায় বিলাস করতে চাই। একসাথে বৃষ্টিতে ভিজতে চাই। তোমাতে বেলিন হতে চাই। প্রণয়নীর প্রণয়ে উন্মাদ হতে চাই। এতে প্রণয়নীর প্রণয়। এই ছোট্ট চিরকুটটা পড়েই ঠোঁটজোড়া প্রসারিত হলো কুহুর, কিন্তু পরক্ষণে আবার গভীর চিন্তায় পড়ে গেল। কারণ এই চিরকুটটা ওর নয়। কলেজ থেকে ফেরার পথে তারই বাড়ির গেটের সামনের রাস্তায় কুড়িয়ে পেয়েছে গোলাপি রঙের একটা কাগজে গুটি গুটি অক্ষরে লেখা। তখন তার বড় আব্বু আর আব্বু এসে পড়ায় কাগজটা খুলে দেখার সুযোগ পায়নি সে। তড়িঘড়ি করে ব্যাগে ঢুকিয়ে ফেলেছিল। এরপর সে ভুলেও গিয়েছিল কাগজটার কথা। বিকেলে হঠাৎই মনে পড়ায় কাগজটা নিয়ে সোজা ছাদে চলে গেল। চিরকুটটা পড়ে পেরুকের প্রতি যতটা মুগ্ধ হলো, প্রাপকের প্রতি ততটাই হিংসে হলো কুহুর। কই, তাকে তো কেউ কখনো এমন চিরকুট দেয়নি। যত বিরক্তিকর কথা লিখে চিঠি দিয়ে ভরিয়ে ফেলে তাকে। এই তো আজও একটা চিঠি পেল সে। এইসব ছেলেরা মোটেও কুহুর যোগ্য নয়। কুহুর তো ঠিক এই অচেনা অজানা প্রণয়ের মতোই একটা প্রণয় চাই। এই প্রণয়নী যে কতটা ভাগ্যবতী সেটা কি সে জানে, নাকি এই চিরকুটটা প্রণয়ের একপাক্ষিক অনুভূতি? আশেপাশে তাকালো কুহু। চিরকুটের পেরুক কি এই এলাকার আশেপাশে কেউ হবে? আবার নাও হতে পারে, যেহেতু সে চিরকুটটা রাস্তার পাশেই পেয়েছে। ছাদে লুকায় লুকায় কি প্রেমপত্র পড়া হইতেছে? তাই তো, দেখ আমাদের ছাদে চলে এসেছে। সারা আর শুদ্ধর কথা শুনে খেপে গেল কুহু। ওই সারার বাচ্চা, তোদের কি? হ্যাঁ, এটা আমারও ছাদ, এটা আমারও বাড়ি, বুঝলি? বড় বাবা কি বলে জানিস না? বিচার দেব বড় বাবার কাছে। আর অশুদ্ধ তুই, কতদিন বলছি আমাকে কু ডাকবি না। আমারেও অশুদ্ধ কইবি না ডাইনি। কি? আমি ডাইনি হইলে তুই তুই ডায়না? হুহা করে হেসে উঠল সিতারা আর সারা। সিতারা বলে উঠল, ডাইনির পুলিঙ্গ যে ডাইনা, এটা তো জানতাম না। এর যে প্রিন্স ডাইনা বলতে কুহু আপু। এবার সারা আর সিতারার সাথে কুহু হো হো করে হেসে উঠল। শুদ্ধ তেড়ে গেল সিতারার দিকে। সিতারা দৌড় লাগালো সারা আর কুহুর চারপাশে। সারা ওদের থামাতে বলল, আরে আরে থাম তোরা, আমাদের কুহুরানির প্রেমপত্র পড়বি নাকি? শুদ্ধ আর সিতারা থেমে গেল। আগ্রহ নিয়ে তিনজনই কুহুকে বলল প্রেমপত্রটা পড়তে। কুহু প্রণয়নীর চিরকুটটা ওদের পড়ে শোনালো। আরিব্বাস, এইটা আবার কোন শালা? আমি চিনি না কে? শুদ্ধর সাথে সারাও তাল মিলিয়ে বলল, আসলেই কুহু, এই প্রণয়টা আবার কে? চিনলাম না তো। প্রেমপত্র তো দিল রাফিন, এটা কখন পেলি? আমি দেখলাম না কেন? সিতারা বলে উঠল, ঠিক, তোমরা তিনজন তো ফেবিকলের মতো চিপকে থাকো সারাক্ষণ। তাহলে এই চিরকুটদাতাকে ওরা দেখলো না কেন? হুম। কুহু মৃদু হেসে বলল, আরে এটা তো আমার না, কলেজ থেকে ফেরার সময় গেটের সামনের রাস্তা পেয়েছি। ইন্টারেস্টিং না? আমার তো সত্যিই হিংসে হচ্ছে এই প্রণয়নীটির প্রতি। আমিও এমন কাউকেই চাই। সারা আর সিতারা হেসে উঠল। সারা বলল, ঠিক আছে দোস্ত, তোর জন্য এমন কাউকেই খুঁজে বের করবো আমরা। মোর জ্বালা, অহন হেরলাইগা পর্ণয় খুঁজতে হইব। স্যাহ। কুহু তেতে উঠল, পর্ণয় না, প্রণয়, অশুদ্ধ। আবার আমারে অশুদ্ধ কইছুস কুই? অশুদ্ধ। সিতারা আর সারা দুটোকে থামালো। সিতারা বলল, এবার তো তোমার প্রেমপত্রটা পড়ো কুহু আপু। আমার প্রেমপত্র মানেটা কি? হ্যাঁ, আমি কি প্রেম করতেছি নাকি? সারা বলল, আরে বাবা, আমরা তো জানি তুই প্রেম করিস না। এখন প্লিজ পড় চিঠিটা। কুহুর হাত থেকে ছৌ মেরে চিঠিটা নিয়ে নিল শুদ্ধ। প্রিয় কুহু, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলাম তোমার।
মুগ্ধ হয়ে শুধু তোমাকেই দেখেছি। তোমার মতো এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। তুমি আমার ঘুম হারাম করে দিয়েছো। তোমাকে দেখার পর থেকে আর কোনো কিছুতেই মন বসছে না আমার, কিছুই ভালো লাগছে না। এইটুকু পরেই অট্টহাসিতে ফেটে পড়ল শুদ্ধ, সাথে বাকি তিনজনও যোগ দিল তাতে। আরে কুই, তুই তো লাইকা হইয়া গেছস। তোর সে তো আমাগো ক্লাসের মিতালি কত সুন্দর। উহুম। কুহু শুদ্ধর মাথায় গাঁটটা মেরে বলল, লাইন মারছিস তুই মিতালির সাথে, তাই না? আগে চিঠিটা পড়ে শেষ কর, তারপর বোঝাবো তোকে। শুদ্ধ ভেঙচি কেটে আবারও পড়া শুরু করলো। তোমাকে ছাড়া বাঁচবো না আমি কুহু। আমি তোমাকে বাকিটুকু আর শেষ করতে পারল না শুদ্ধ। তার আগেই কারো থমথমে গম্ভীর গলা শুনেই বিষম খেল চারজনে। কি হচ্ছে এখানে? ট্রাউজারের দুই পকেটে হাত দিয়ে ভ্রু কুঁচকে দাঁড়ানো শ্যামবর্ণ সুদর্শন পুরুষকে দেখে চমকে উঠল ওরা। পুরুষটির চোখ মুখ শক্ত হয়ে আছে, তিনজনই ভয়ে সিটিয়ে আছে। শুধু কুহু স্বাভাবিকভাবেই তাকিয়ে আছে পুরুষটির দিকে, যেন খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। কি বলেছে? কথা কানে যায়নি? এবার কিছুটা রেগে বলল পুরুষটি। শুদ্ধ আমতামতা করে বলল, আসলে সস্যই ভাইয়া, আমরা তো এমনি আড্ডা দিছিলাম। তোর হাতে এটা কি? বলেই শুদ্ধর কাছ থেকে চিঠিটা নিয়ে নিল স্বচ্ছ। চিঠিটা পড়ে জল শক্ত হয়ে এলো স্বচ্ছর। এই, তোরা কি কলেজে পড়তে চাস নাকি প্রেম করতে চাস? খুব বড় হয়ে গেছিস তাই না? প্রেম করে বেড়াস? কুহু তেতে উঠল। দেখুন ভাইয়া, চিঠিটা যেহেতু আমার, তাই যা বলার আমাকে বলুন, আর অবশ্যই ভদ্রভাবে বলবেন। ওদের ওপর রাগ দেখাচ্ছেন কেন? স্বচ্ছ জ্বলে উঠল। এই মেয়ে, আমি আমার ভাই বোনদের সাথে রাগ দেখাবো নাকি আদর করব সেটা আমি বুঝবো। তুমি আমাদের মাঝে কথা বলার কে? আরে চিঠিটা যদি এখন তোমার ফ্যামিলিকে দেখায়, তোমার জন্য কি খুব ভালো হবে সেটা? এবার কিছুটা দমে গেল কুহু। শুদ্ধ, সারা আর সিতারাও ভয় পেল। সারা নিচু স্বরে বলল, এমন করবেন না প্লিজ। কুহু এমন কিছুই করেনি, সবাই ভুল বুঝবে ওকে। শুদ্ধ ও সারার সাথে সায় দিয়ে বলল, সারা ঠিক বলছে ভাইয়া, খুব ঝামেলা হয়ে যাবে, প্লিজ এমন করো না। স্বচ্ছ চিঠিটা মুচড়ে ধরে কুহুর দিকে অগ্নি দৃষ্টি দিয়ে গটগট করে চলে গেল। শুদ্ধ, সারা, সিতারা দীর্ঘ নিঃশ্বাস নিল, আর কুহু স্বচ্ছর যাওয়ার দিকেই তাকিয়ে রইল। শুদ্ধ কুহুর মাথায় গাঁটটা মেরে বলে উঠল, ওই শাকসুন্নি, কে কইছিল তোরে সস্যই ভাইয়ের সামনে জবান চালাইতে? কুহু উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, এই বেটা কখন আসলো রে? এই মিস্টার ইন্ডিয়া, ওপস, মিস্টার বাংলাদেশ এতদিন উধাও থেকে কখন উড়ে এসে জুড়ে বসলো? আমাকে বললি না কেন তোরা? সারা বলল, আজ দুপুরেই হঠাৎ করে আসছে স্বচ্ছ ভাইয়া, কাউকে কিছু জানায়নি। বাড়ির সবাই অবাক হয়ে গিয়েছিল জানিস। তোর চিঠির এক্সাইটমেন্টে তোকে বলতে ভুলে গিয়েছিলাম আমরা। কুহু তীর চোখ হেসে বলল। সুন্দর আছে মাইরি। শুদ্ধ আর সিতারা চোখ বড় বড় চোখে তাকালো কুহুর দিকে। সারা রাগান্বিত স্বরে বলল, সব পরিস্থিতিতেই তোর দুষ্টমি করতে হবে কেন কুহু? চিঠিটা কিন্তু স্বচ্ছ ভাইয়া নিয়ে গেছে। ভাইয়া যদি সবাইকে বলে দেয় কি হবে ভেবেছিস? কুহু কিছুটা চিন্তিত হওয়ার ভান করে বলল, তা একটু টেনশন তো হচ্ছেই। ঠিক আছে, তোর খাটাস ভাইয়ের কাছ থেকে চিঠিটা উদ্ধার করার একটা পথ বের করছি। এই কু, আমার ভাইয়ার একদম খাটাস কইবি না কইরাম। ভাই আমার অনেক ভালো। কপট রেগে বলল শুদ্ধ। ও লে, কত দরদ! যা, খাটাস বলবো না, এতটুকু তো তোর জন্য করতেই পারি। করলা বলবো, এটা পারফেক্ট। কু, এবার আসি পরিচয় পর্বে। বিশাল দুটি পরিবারের বিশাল বর্ণনা। এই অষ্টাদশী মেয়েটি হলো মেহিনুর আহমেদ কুহু। তার বাবা মুশফিক আহমেদ আর মা রুবিনা আহমেদ। কুহুর একমাত্র বড় বোন কেয়া, ভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্রী কেয়া। কেয়া বেশ মেধাবী হলো, কুহু হলো ঠিকঠাক ছাত্রী, মানে খুব ভালোও না আবার খুব খারাপও না। মুশফিক আহমেদরা দুই ভাই এক বোন। বড় ভাই মোশাররফ আহমেদ আর বোন মুনিয়া আহমেদ। মোশাররফ আহমেদের স্ত্রী ফিরোজা আহমেদ। তাদের দুই সন্তান, মায়ান আর মিশকা। দুজনেই কেয়া আর কুহুর চেয়ে বড়। মুনিয়া আহমেদ এর স্বামী দেলোয়ার ইসলাম, তারও দুই সন্তান, দিহান আর দিশা।
ওরাও ঢাকাতেই বসবাস করে। আর স্বচ্ছ, শুদ্ধ সারা আর সিতারা হলো তাদের প্রতিবেশী। আসলে প্রতিবেশী বললে ভুল হবে, দুই পরিবারের মিল দেখে কেউ বলবে না এরা প্রতিবেশী। সবাই বলে এরা একই পরিবার। ওরাও এটাই বলে সবাইকে। স্বচ্ছ আর শুদ্ধর বাবা হলো শাহাদাত চৌধুরী, মা হলো দুজন, চন্দনা আর শান্তা। যদিও চন্দনা বেঁচে নেই। চন্দনার মৃত্যুর অনেকদিন পর সবার চাপে পড়ে শান্তাকে বিয়ে করেন শাহাদাত। সৎ ভাই হলেও স্বচ্ছ শুদ্ধকে অনেক ভালোবাসে, আর শুদ্ধ অনেক সম্মান করে স্বচ্ছকে। স্বচ্ছর শাহাদাত চৌধুরী আর শান্তা চৌধুরীর সাথে তেমন ভালো সম্পর্ক নেই। শান্তা শত চেষ্টা করেও স্বচ্ছর মা হয়ে উঠতে পারেনি, স্বচ্ছই হতে দেয়নি তা। শাহাদাত চৌধুরীরা 3 ভাই, কোনো বোন নেই তাদের। শাহিন চৌধুরী আর শিহাব চৌধুরী দুজনেই শাহাদাত চৌধুরীর ছোট। শাহিন চৌধুরীর স্ত্রী সাবিহা চৌধুরী আর তার 3 সন্তান, সুহান, সারা আর সিতারা। শিহাব চৌধুরীর স্ত্রী ফাইজা চৌধুরী, তার ছোট 2 যমজ পুত্র সামির আর সাহিল। তাদের বয়স 4 বছর। শাহাদাত চৌধুরী আর মোশাররফ আহমেদের ছোটবেলার খুবই ঘনিষ্ঠ বন্ধু। তাদের ব্যবসাও একই সাথে, তাই তো 2 বন্ধু বাড়িও একসাথেই করেছে, একদম পাশাপাশি বাড়ি দুটো। আর কুহু তো 2 বাড়িরই প্রাণ, যদিও সে নিজের বাড়ি থেকে চৌধুরী বাড়িতেই বেশি থাকে। চৌধুরী বাড়ির সবাই ভীষণ ভালোবাসে কুহুকে, বিশেষ করে শাহাদাত চৌধুরী যেন দিন কাটতেই না কুহুকে না দেখলে। চঞ্চল কুহু মাতিয়ে রাখে 2টো বাড়ি। স্বচ্ছ, মায়ান আর দিহান সমবয়সী, সুহান, মিশকা আর কেয়াও সমবয়সী, ওরা বন্ধু। আর কুহুর গ্যাং হলো শুদ্ধ, সারা, সিতারা আর দিশা। সিতারা আর দিশা ওদের 2 বছরের ছোট হলেও ওদের সাথেই থাকে সারাক্ষণ। দিশা সব সময় না থাকলেও স্কুলে একসাথেই পড়ে সিতারার, আর ফোনে সবার সাথে। সবচেয়ে দুষ্ট দলটা হলো তাদের, সবাই বিচ্ছু গ্যাং নাম দিয়েছে ওদের। আর আমাদের আবার স্বচ্ছ চৌধুরী হলো ভীষণ গম্ভীর টাইপের পুরুষ। গায়ের রং শ্যামবর্ণ হলেও বেশ সুদর্শন সে, মাথায় ঘন কালো চুল, লম্বা সুঠাম দেহ আর মায়া ভরা চোখ। তবে মায়ানের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক তার, ঘনিষ্ঠ বন্ধু তারা। শাহাদাত চৌধুরী আর শান্তা চৌধুরী বাদে সবার সাথে ভালো সম্পর্ক স্বচ্ছর। ও আরও একজন আছে, মুশফিক আহমেদ, ওনার সাথেও খুব একটা ভালো সম্পর্ক নয় স্বচ্ছর। স্বচ্ছর এমন গা ছাড়া ভাব আর কথা বলার ভঙ্গি পছন্দ নয় ওনার। তার উপর নিজের বাবার সাথে বেয়াদবি করে বসে, আবার মারপিটও করে। এমন বেয়াদব উগ্র ছেলে তার মোটেও পছন্দ নয়। সবেমাত্র পড়া শেষ হয়েছে স্বচ্ছর, 4 বছর কানাডায় ছিল সে। মায়ান আর দিহান অলরেডি নিজেদের ব্যবসায় জয়েন হয়ে গেছে, কিন্তু স্বচ্ছ সাফ মানা করে দিয়েছে নিজেদের ব্যবসায় জয়েন হতে। সে নিজের আলাদা বিজনেস দাঁড় করাবে, এই কথা বলে দিয়েছে সবাইকে। বিজনেসের জন্য টাকা কোথায় পাবে? শাহাদাত চৌধুরীর এই প্রশ্নটার উত্তর ছিল, আমি নিজেই দেব। 4 বছর পার্ট টাইম জব করে আর ছোটোখাটো একটা বিজনেস করে মোটামুটি কিছু টাকা আছে আমার কাছে। তাছাড়া আমার 2জন বন্ধু পার্টনার হবে আমার, কিছু লোন করব, সমস্যা নেই। স্বচ্ছ নিজের খরচ ও এতদিন নিজেই চালিয়েছে। দেশে থাকতে টিউশনি করেছে, কারণ স্বচ্ছ অনেক মেধাবী ছোটবেলা থেকেই। কুহু রাতে শুদ্ধকে কল করলো, প্রথমবার রিসিভ হলো না, দ্বিতীয়বার রিসিভ করলো শুদ্ধ। ওই শাকসুন্নি, শান্তিতে কি হাঁকতেও দিবি না? ছি, কি নোংরা তুই! তোর নামটা যেমন অশুদ্ধ, তোর ভাষাটাও তেমনই অশুদ্ধ। চুপ কর পেতনি, আমি শুদ্ধ পুরুষ বুঝলি। এবার জলদি ক কি কইবি? তোর করলা ভাই কি বাড়ি আছে? কেন, আমার ভাইরে দিয়ে তোর কি দরকার? ক্যারাস খাইছস নাকি আমার নায়কের মতো ভাই দেইখা? অবশ্য সব মাইয়াই ক্যারাস খায় আমার ভাইরে দেইখা। তোর মতো শাকসুন্নিরে পছন্দ করব না সচ্ছয় ভাইয়া। কত সুন্দর সুন্দর মাইয়া হের পিছনে ঘুরে জানোস? উফ, তুই কত কথা বলিস শুদ্ধ। তোর এমন করলা ভাইয়ের উপর এই কুহু কখনো ক্রাশ খাবে না, বুঝলি? এবার যা জিজ্ঞেস করেছি সেটা বল। দাঁড়া দেইখা আসি। কয়েক সেকেন্ড পরই শুদ্ধ বলল স্বচ্ছ বাড়িতে নেই। কুহু বাঁকা হেসে বলল, আই এম কামিং। ওই কি কামিং?
আরে তোর ভাইয়ের ঘর তল্লাশি করে চিঠিটা উদ্ধার করব। তুই সারা আর সিতারাকে নিয়ে ওই ব্যাটার রুমের সামনে দাঁড়া। কি কস তুই? ভাইয়া তোর সাথে সাথে আমাগোরও মাইরা ফালাইব। তোর ভিতর ডিম কিচ্ছু হবে না। ওই ব্যাটা আসার আগেই চলে আসবো। চিঠিটা উদ্ধার করতে পারলে কাল তোদের ট্রিট দেব। দিলি তো ট্রিট, এর কথা কইয়া মনটা নরম কইরা অখে আয় তুই। তিন বিছুকে পাহারায় দাঁড় করিয়ে কুহু ঢুকলো স্বচ্ছর রুমে। সব ওলট পালট করে খুঁজছে কুহু। কে এখানে? স্বচ্ছর কণ্ঠটা শুনতেই পাহারাদারদের পালাতে দেরি হলো না। কুহু দৌড়ে পালাতে চাইল, কিন্তু তার আগেই স্বচ্ছর শক্তপোক্ত হাতের বাঁধনে আটকা পড়ল সে। চুরি করে শিখে গেছে দেখছে। কুহু চোখ বড় বড় করে তাকালো। স্বচ্ছ ওয়াশরুমে ছিল। শাওয়ার নিয়ে বের হতেই কুহুকে দেখলো। শুধু কালো রঙের একটা ট্রাউজার পরা স্বচ্ছ। উন্মুক্ত পিটা শরীরে বিন্দু বিন্দু জল রয়েছে এখনো। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে কপাল বেয়ে। মায়া ভরা চোখ জোড়া দেখেই হৃদস্পন্দন বাড়ল কুহুর। শুকনো ঢোক গিলে কিছু বলতে চাইল। স্বচ্ছ বাধা দিয়ে বলল, হুম, এখন সাফাই গিয়ে কোনো লাভ নেই। কার ঘরে চুরি করতে এসছো সেটা তো আগেই ভাবা উচিত ছিল। এবার শাস্তির জন্য প্রস্তুত হও। কুহু ছোটার জন্য জোরাজুরি করতেই স্বচ্ছ কুহুকে দেয়ালে চেপে ধরল। কুহু খিচে দু চোখ বন্ধ করে ফেলল। স্বচ্ছ ওর খুব কাছে চলে এলো। স্বচ্ছর উষ্ণ নিঃশ্বাস পড়ছে কুহুর সারা মুখে। সামনে থাকা ব্যক্তিটারও মনে হয় হৃদস্পন্দন অস্বাভাবিক হলো। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সেও। তার ঠোঁটের কোণে অতি সূক্ষ্ম কিছু ফুটে উঠল। তবে কি স্বচ্ছ হাসলো? হুট করে কুহুকে ছেড়ে দিল স্বচ্ছ। কুহু আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পালালো, আর স্বচ্ছ ঠোঁট প্রসারিত হলো। এখানে এভাবে কি খুঁজতেছিস কুহু? কিছু হারিয়েছে তোর? মায়ানের কথা শুনে চমকে উঠল কুহু। মাথা তুলে তাকিয়ে মায়ানের সাথে স্বচ্ছকে দেখে কিছুটা ভরকে গেল কুহু। কিছু না ভাইয়া। স্বচ্ছ ভ্রুকুচকে তাকিয়ে আছে কুহুর দিকে। মায়ান বলে উঠল, কিছু হারায়নি তো এভাবে রাস্তার পাশে ময়লা ঘাসের উপর হাত বুলাচ্ছিস কেন? কুহু কিছু বলার আগেই স্বচ্ছ বলে উঠল, তোর বোনের মাথার তারকো একটা ছিঁড়ে গেছে মনে হয়। তা না হলে এইভাবে রাস্তার পাশের ময়লা ঘাসে কেউ হাত দেবে? কুহুর ভীষণ রাগ হলেও হজম করে নিল রাগটা। কারণ মায়ান সামনে। শত হলেও মায়ান তো তার বড় ভাই। আবার স্বচ্ছ আর মায়ান খুব ভালো বন্ধু। কোনো রকমে বলল, আসলে আমার একটা ইয়াররিং হারিয়ে গেছে, সেটাই খুঁজছিলাম। সামান্য একটা ইয়ার রিংয়ের জন্য আমার ছোট বোনটা এমন রোদের মধ্যে ময়লা ঘাসে হাত দিচ্ছে? আসলে ভাইয়া আমার খুব পছন্দের ইয়াররিং ছিল ওটা। কুহু, তুই চল আমার সাথে। তোর যতগুলো ইচ্ছা ইয়ার রিং আমি কিনে দেবো তোকে। মায়ানের কথা শুনে কুহু হেসে উঠল। আমি অনেক ভাগ্যবতী ভাইয়া, তোমার মতো এত ভালো একটা বড় ভাই পেয়েছি আমি। তবে এখন যেতে পারবো না ভাইয়া, কোচিংয়ে যেতে হবে। পরে এক সময় যাব। ফ্রাইডেতে কিসের কোচিং? স্বচ্ছর প্রশ্নে কিছুটা বিরক্ত হলো কুহু। মনে মনে বলল, কিসের তো অধিকার ফলায় লোকটা। এমন ভাব করে যেন মাথা কিনে নিয়েছে সবার। কি হলো, কিছু জিজ্ঞেস করেছি তোমায়? কুহু কিছু বলার জন্য সবে ঠোঁট ফাঁকা করেছিল, তখনই মায়ান বলে উঠল, আরে সামনে ওদের টেস্ট পরীক্ষা না, সেজন্যই হয়তো ফ্রাইডে ওর কোচিং খোলা রেখেছে, তাই না কুহু? কুহু কোনো মতে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, পরীক্ষার জন্য। কুহু কোনো মতে মাথা নাড়িয়ে বলল। তবে স্বচ্ছ কুহুর উত্তরে সন্তুষ্ট হলো না। কুহুকে ভেতরে আসতে বলে মায়ান আর স্বচ্ছ ভেতরে চলে গেল। কুহু আবারও খুঁজতে লাগলো। আসলে সে এখানে আরো কয়েকটা চিরকুটের আশায় এসেছিল। ভেবেছিল হয়তো আরো কয়েকটা চিরকুট থাকতে পারে এখানে। হঠাৎই ওর হাত ধরে ফেললো কেউ। রেগে তাকিয়ে স্বচ্ছকে দেখে বিস্মিত হলো কুহু। আপনি? নিষেধ করা সত্ত্বেও আমার এখানে হাত দিচ্ছ কেন? কেমন আছে ইয়ারিং এ? কত কাট আছে এখানে দেখেছ? পোকা মাকড়ের সাপ বিচ্ছু তো থাকতে পারে। ভাবতে পারছো কতটা আনসেফ এই জায়গাটা? স্বচ্ছর কথাগুলো মস্তিষ্কে ঢুকলো কুহুর। কিছুটা ভয়ও পেল। আসলেই জায়গাটা তো সেফ নয়। আপনি ঠিক বলছেন স্বচ্ছ ভাই, আমি এখনই ভেতরে চলে যাচ্ছি। বলেই কুহু নিজের হাত ছাড়াতে চাইল, কিন্তু স্বচ্ছ
কুহুর হাত ছাড়ল না, বরং আরো শক্ত করে ধরে ওকে টেনে নিয়ে গেটের ভিতর ঢুকে সিঁড়িতে বসলো। কুহুকে পাশে বসিয়ে বলল, হাত কতটা কেটে গেছে দেখেছো? কাঁটাগুলো বিষাক্ত হতে পারে। বলেই তোলাতে হেক্সিসল লাগিয়ে কুহুর কাটা স্থানে দিতেই আহ করে উঠল কুহু। স্বচ্ছ সাথে সাথে ফু দিতে লাগলো। কুহু কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে স্বচ্ছর দিকে, কিন্তু স্বচ্ছ একবারের জন্য তাকায়নি ওর দিকে। সে খুব সাবধানে কুহুর কাটা স্থান পরিষ্কার করছে। তারপরও ওর কাটা জায়গায় একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে চলে গেল। স্বচ্ছ চলে যাওয়ার পর কুহুর সম্মতি ফিরল। সে এক মনে স্বচ্ছকে দেখছিল, নিজের মাথায় গাঁটটা মেরে বলল, কি করছিস কুহু? কিভাবে এমন বেশরমের মতো তাকিয়েছিলি তুই? ইস, স্বচ্ছ ভাই কি ভাববে? ধন্যবাদটাও দেওয়া হলো না। কুহু বুঝতেই পারল না একজন যে দরজার কাছে দাঁড়িয়ে ওর দিকে ফিরেই মুচকি হেসে ভেতরে চলে গেছে। কুহু চলে গেল নিজের ঘরে। ওড়নার ভেতর থেকে এক হাত বের করে সেদিকে তাকাতেই বিজয়ের হাসি ফুটে উঠল তার মুখে, কারণ সে আরো কয়েকটা চিরকুট পেয়েছে সেখান থেকে। সবগুলোই গোলাপি রঙের কাগজে লেখা হয়েছে। কুহু গভীর চিন্তায় পড়ল, এই প্রণয় ব্যক্তিটা কেন শুধু গোলাপি রঙের কাগজেই চিরকুট লেখে? অন্য কোনো রঙের কাগজে কেন নয়? নীল রঙের কাগজে কেন নয়? নীল রংটা তো কুহুর পছন্দের রং। পরক্ষণেই আবারও ভাবলো, গোলাপি রং হয়তো তার প্রণয়নের পছন্দের রং। তাই হয়তো এই গোলাপি চিরকুটের ভালোবাসার সমাহার। মুহূর্তেই মনে আধার নেমে এলো কুহুর। ফর্সা মুখটা মলিন হয়ে গেল। দীর্ঘশ্বাস ছেড়ে একটা চিরকুট খুলে যেই পড়তে নেবে তখনই সিতারা এসে হাজির। এই কুহু আপু, তোমাকে বড় বাবা ডাকছে। হঠাৎ সিতারার ডাকে কিছুটা চমকে উঠল কুহু। তড়িঘড়ি করে চিরকুটগুলো বালিশের তলায় লুকিয়ে ফেলল সে। কেন ডাকছেন বড় বাবা? মানে কিছু হয়েছে নাকি? তা তো জানি না, বড় বাবা শুধু বলেছে তোমাকে নিয়ে যেতে। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম বড় বাবা, তুমি ডেকেছিলে আমায়? শাহাদাত চৌধুরী গম্ভীর স্বরে বললেন। ওয়ালাইকুম আসসালাম। ডেকেছি, তোমাকে জরুরি কথা আছে। শাহাদাত চৌধুরীর গম্ভীর গলা শুনে কিছুটা চিন্তিত হলো কুহু। তুমি কি আমার উপর রাগ করেছো বড় বাবা? হ্যাঁ, ভীষণ রাগ করেছি। কেন? আমি কি করেছি বড় বাবা? মুখ ফুলিয়ে বললেন কুহু। দুদিন যাবৎ তোমাকে কোথাও দেখলাম না। ওই বাড়িতে এত কি করো শুনি? কতবার বলেছি ওই বাড়ি তোমার। মুশফিক কেউ কতবার বললাম কুহুকে আমি নিয়ে আসি এ বাড়িতে, সে শুধু এড়িয়ে যায়। তুমি বইপত্র নিয়ে এখানে চলে এসো তো, আমি তোমার জন্য অনেক সুন্দর করে একটা ঘর সাজিয়ে দেব। মুশফিকের অনুমতির কোনো প্রয়োজন নেই। শাহাদাত চৌধুরী এমন বাচ্চাদের মতো কথা শুনে খিলখিল করে হেসে উঠল কুহু। একদিন সত্যি সত্যিই চলে আসবো। তবে কি আমি মিথ্যে মিথ্যে বলছি নাকি? আরে না, আসলে মেয়েটা কেমন দিলে ফেলেছেন কেন আপনি? একদিন ঠিক ওকে পার্মানেন্টভাবে আমাদের বাড়িতে নিয়ে আসব, তবে আমি সে অধিকার পাবো কিনা জানি না। শেষের কথাগুলো বলতে বলতে দীর্ঘশ্বাস ছাড়লেন শান্তা চৌধুরী। শাহাদাত চৌধুরীর মুখটা মলিন হয়ে গেল। শান্তা চৌধুরীর কথার অর্থটা তিনি ভালোভাবেই বুঝেছেন। কুহু তাদের দেখেই চট করে বলে উঠল, আরে তোমরা এত চিন্তা করো না তো। আব্বু না মানলেও একদিন পালিয়ে চলে আসবো, কেমন? শাহাদাত চৌধুরী আর শান্তা চৌধুরী সশব্দে হেসে উঠলেন। শান্তা চৌধুরী কুহুর মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। কোচিং এর সময় হয়ে গেছে বলে কুহু তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় রান্নাঘরে উকি দিয়ে বলল, ও মেজো চাচি, ছোট চাচি, তোমরা কি রান্না করো গো? সুবাসে তো ক্ষুধা পেয়ে গেল আমার। সাবিয়া চৌধুরী বললেন, কোথায় থাকিস কুহু? দুদিন যাবত দেখি না তোকে। উফ, আর এই প্রশ্ন করো না তো। একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, এখন থেকে আবার আসবো কেমন। ফাইজা চৌধুরী বলে উঠলেন, তা আমাদের কুহুরানি কবে থেকে পড়াশোনা নিয়ে এত সিরিয়াস হয়েছে শুনি? বুঝেছি, খেতে দেবে না বললেই হতো। আমি যাচ্ছি। কপট রেগে বলল কুহু। সাবিয়া চৌধুরী আর ফাইজা চৌধুরী হেসে উঠলেন। সাবিয়া চৌধুরী বললেন, তোর পছন্দের চিংড়ি মালাইকারি করছি, খেয়ে যা কুহু। না, এখন কোচিং এ যাব, তবে ফিরে এসে কিন্তু খাবো শুদ্ধ। আর সারাকে বলে দিও তো জলদি রেডি হতে। ছোট চাচি, আমার লাড্ডু দুটো কোথায়? দুদিন তো ওদেরকে একটু আদর করতে পারিনি।
সামির সাহিল ঘুমাচ্ছে। কুহু রেডি হয়ে বের হওয়ার সময় রুবিনা আহমেদ প্রশ্ন ছুড়লেন, শুক্রবারে কিসের কোচিং তোমার? আসলে আম্মু টেস্ট পরীক্ষার সামনে তো, তাই। তাহলে এভাবে আমতা আমতা করে বলছিস কেন? কই না তো। রুবিনা আহমেদ ফের কিছু বলার আগেই মুশফিক আহমেদ বলে উঠলেন, কি করছো রুবিনা? ও যখন বলছে কোচিং আসে তো আসে। আমি বিশ্বাস করি আমার মেয়েকে। আমার মেয়েরা কখনোই আমার বিশ্বাসে আশ ভরতে দেবে না। কুহু খুশি হয়ে মুশফিক আহমেদকে জড়িয়ে ধরল। মুশফিক আহমেদ মেয়ের কপালে চুমু দিলেন। কুহু বের হয়ে গেল কোচিং এর উদ্দেশ্যে। এই শাকচুনি, কতক্ষণ ধইরা বইসা রইছি, রাফিন এখনো আহে নাই ক্যা? শুদ্ধর কথার সাথে তাল মিলিয়ে সারাও বলে উঠল, হ্যাঁ রে কুহু, আর কতক্ষণ বসে থাকবো এখানে? এমন দুপুরবেলায় কেউ ডেটে আসে নাকি? কুহু তেতে উঠল, ওই সারার বাচ্চা, আমি কি ডেটে আসছি? ডেটে আসলে কি তোদের সাথে নিয়ে আসতাম? আচ্ছা, তাহলে মহারানী কেন এসেছেন রাফিনের সাথে দেখা করতে? এটাকে কি বলে শুনি? কুহু কিছুটা নরম হলো। দেখ, আমি শুধু রাফিনকে বুঝিয়ে মানা করতে এসেছি। দেখেছিস তো কেমন পাগলামো করছি ছেলেটা। ফোনে মেসেঞ্জারে পাগল করে ফেলছে আমাকে। ব্লক করে রেখেছিলাম বলে সুইসাইড করতে গিয়েছিল। তুই তো আমাকে এসে বলেছিলি শুদ্ধ, এখন এমন করছিস কেন? নাইলে কি করতাম ক? রাফিন ভিডিও কল কইরা হাতে ব্লেড নিয়া কইতাছে তুই কথা না কইলে সুইসাইড করব। একটা ফ্যানও মারছিল জানোস? কুহু, শুদ্ধ আর সারা বসে আছে একটা কফি শপে। কিছুক্ষণ এর মধ্যেই রাফিন চলে এলো। কুহুর সাথে শুদ্ধ আর সারাকে দেখে বিরক্তিতে ভ্রু কুঁচকালো সে, কিন্তু মুখে কিছুই বলল না। জোরপূর্বক হাসি টেনে ওদের কাছে গেল। হাই হ্যালো পর্ব শেষ করে শুদ্ধর পাশের চেয়ারে বসলো। কুহু বিরক্তি মুখে বসে আছে। রাফিন ইতস্তত করে বলল, কুহু, তোমার সাথে আমার খুবই জরুরি কথা ছিল। হ্যাঁ তো, সেজন্যই তো এখানে এসেছি। বিরক্তি নিয়ে বলল কুহু। রাফিন শুদ্ধ আর সারার দিকে তাকিয়ে রইল। শুদ্ধ কপট রাগে বলল, অহন আমাগোর সামনে তুমি কথা কইতে পারো না, আর ঠেকায় পড়লে আমাগোর সামনে সুইসাইড করতে পারো, তাই না? কুহু বলে উঠল, যা বলার ওদের সামনেই বলো রাফিন, আর তা না পারলে আমরা এখন উঠি। আরে না না, কোনো সমস্যা নেই, ওদের সামনেই বলবো, ওরা তো আমারও বন্ধু। তড়ি করে করে বলে উঠল রাফিন। তাহলে জলদি বলো রাফিন, পরিচিত কেউ দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে। চারপাশে নজর বুলিয়ে বলল সারা। রাফিন গলা পরিষ্কার করে বলতে শুরু করলো, কুহু, আই লাভ ইউ, অনেক ভালোবেসে ফেলেছি তোমায়। কুহু জানতো এমন কিছুই বলবে রাফিন, তাই স্বাভাবিকভাবেই বলল, কিন্তু আমি তো তোমাকে পছন্দ করি না রাফিন। আজ এখানে এসেছি শুধু তোমাকে একটা কথা বলতে, সেটা হলো জোর করে ভালোবাসা হয় না। ফের যদি আমাকে বিরক্ত করার চেষ্টা করো তাহলে আমি সোজা তোমার বাবা মায়ের কাছে গিয়ে কমপ্লেন করব। আর ওইসব সুইসাইড করার নাটক আমার সাথে করতে এসো না, কারণ তোমার বাচ্চা মরা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এটা লাস্ট ওয়ার্নিং তোমার জন্য। রাফিন কাঁদতে লাগলো। এভাবে বলো না কুহু, আমি বাঁচবো না তোমাকে ছাড়া। বলে কুহুর হাত ধরে ফেললো রাফিন। কুহু তীব্র বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললো। যেই ঝাড়ি মেরে রাফিনের হাত ছাড়াতে নেবে তখনই থমথমে গলার স্বর শুনে চমকে উঠল সবাই। তাহলে এখানে কোচিং করা হচ্ছে? স্বচ্ছকের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থরথর করে কাঁপতে লাগলো শুদ্ধ আর সারা। রাফিন চেনার চেষ্টা করছে সামনে থাকা সুঠাম দেহের সুদর্শন পুরুষটিকে, আর কুহু ভরকে গেল এমন পরিস্থিতিতে স্বচ্ছকে দেখে। স্বচ্ছ চোয়াল শক্ত করে রক্তিম চোখে তাকিয়ে আছে, দৃষ্টি তার কুহুর হাতের দিকে, যে হাত এখনো রাফিন ধরে আছে। হতভম্ব কুহু হাত ছাড়ানোর কথা খেয়াল করতেই ভুলে গেল। স্বচ্ছর দৃষ্টি অনুসরণ করতেই দ্রুত হাত ছাড়িয়ে নিল কুহু। শুদ্ধ, সারা, তোরা বাড়ি ফিরে যা, কুহুকে আমি পৌঁছে দেব, কথা হচ্ছে ওর সাথে আমার। এবার স্বচ্ছর কথা শুনে ভয় দ্বিগুণ হলো শুদ্ধ আর সারার।
আর কুহু অবাক হয়ে তাকিয়ে আছে স্বচ্ছর দিকে। এবার কিছুটা চিৎকার করে উঠল স্বচ্ছ। কি বলেছে, তোদের কানে যায়নি? শুদ্ধ আর সারা দ্রুত চলে গেল বাইরে। যাওয়ার আগে করুণ চোখে তাকালো কুহুর দিকে। ওরা যেতেই স্বচ্ছ কুহুর হাত ধরে টেনে নিয়ে গেল বাইরে। বের হয়ে একটা বাইকের সামনে দাঁড়িয়ে কুহুর হাত ছেড়ে দিল। বাইকে উঠে কুহুকে ইশারা করলো উঠে বসতে। কুহু উঠে বসতেই হেলমেটটা কুহুকে পরিয়ে বাইকে স্টার্ট দিল স্বচ্ছ। কুহু হতভম্বের মতো শুধু তাকিয়ে আছে স্বচ্ছর দিকে। নামো। কুহু বাইক থেকে নেমে সামনে তাকাতেই অবাক হয়ে গেল। আমরা এখানে কেন এসেছি স্বচ্ছ ভাই? কথা বলতে। কোনো সমস্যা? স্বচ্ছর কণ্ঠস্বর আগের মতোই গম্ভীর। কথা বলার জন্য কি কেউ চিড়িয়াখানায় আসে? কারণ আমার কথার কোনো হেরফের হলে বাঘের কাছে দিয়ে যাব তোমাকে। দাঁতে দাঁত চেপে বলল স্বচ্ছ। কুহুর কপালে ভাঁজ পড়ল। বাঘের খাঁচাতেই তো আছি। বিড়বিড় করে বললেও স্বচ্ছর কানে ঠিকই পৌঁছে গেল কুহুর কথাটা। স্বচ্ছ তীক্ষ্ণ দৃষ্টিতে কুহুর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, বাঘের কাছে যেহেতু আছো তাহলে তো আর অক্ষত রাখা যায় না তোমাকে, তাই না? কুহু ভরকে গেল। মানে কি বলতে চাচ্ছেন আপনি? স্বচ্ছ ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি দেখা গেল। বাঘের কাছে কি কোনো মানুষ অক্ষত থাকে? তাহলে তুমি কিভাবে থাকবে? তো কি বলো, খেয়ে ফেলে তোমাকে? কুহু থতমত খেল। হতভম্বের মতো তাকিয়ে রইল স্বচ্ছর দিকে। এর মধ্যে স্বচ্ছ কুহুর হাত ধরে ভেতরে নিয়ে গেল। ও রাস্তার মাঝে আরো দুটো কাণ্ড ঘটে গেছে। কফি শপ থেকে বের হবার পর কিছু দূর যেতেই স্বচ্ছ একটা সুপার শপের সামনে বাইক থামায়। সুপার শপ থেকে কিছু একটা নিয়েই ফিরে এলো। ডান হাতটা দাও। স্বচ্ছর কথার মানে বুঝলো না কুহু। জি। কানে কি সমস্যা আছে নাকি? তো ডান হাতটা দাও। এবার কিছুটা জোরেই বলল স্বচ্ছ। কুহুর সাথে সাথে তার ডান হাতটা বাড়িয়ে দিল। স্বচ্ছ ওর হাতে প্রথমে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে দিল। শুধু তাই নয়, টিস্যু দিয়ে মোছার পরও স্যানিটাইজার দিয়েও আরেক দফা ঘষাঘষি করল। কুহু হতবাক হয়ে রইল। কি হচ্ছে সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এসব কি করছেন স্বচ্ছ ভাই? তোমার হাত জীবাণুমুক্ত করেছে। আমার হাতে কোনো জীবাণু নেই। বাড়ি থেকে শাওয়ার নিয়েই বের হয়েছি। মুখ ফুলিয়ে বলল কুহু। সেগুলো ছিল, অনেক জীবাণু ছিল। তাহলে এই হাতটাও জীবাণুমুক্ত করে দিন। বাম হাত বাড়িয়ে বলল কুহু। না, এই হাতে জীবাণু নেই। কেন? কারণ এই হাতে অন্য কারো স্পর্শ নেই। গম্ভীর গলায় বলল স্বচ্ছ। কথাটা শোনা মাত্রই অজানা কারণে কুহুর হৃদয় কেঁপে উঠল। মুখ দিয়ে আর কোনো কথাই বের হলো না তার। স্বচ্ছ বাইক স্টার্ট দেওয়ার পর আবার কিছু দূর যেতেই হুট করে ব্রেক কষল। আর কুহু হুমড়ি খেয়ে পড়ল স্বচ্ছর পিঠের উপর। স্বচ্ছ ভাই কি করছেন? কিছুটা রেগে বলল কুহু। কি করছে? ভাবলেনহীন ভাবে জবাব স্বচ্ছর। এভাবে হুট করে ব্রেক কষলেন কেন? আর একটুর জন্য পড়ে যাচ্ছিলাম আমি। কি করছে? পড়েছই তো আমার উপর। ধরে না বসলে রাস্তায় পড়বে যে কোনো সময়। বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই ভালো করে ধরে বসো। স্বচ্ছর কথা শুনে কুহু কিছুটা নরম হলো। ইতস্তত করে করে আলতোভাবে এক হাত রাখলো স্বচ্ছর কাঁধে। স্বচ্ছ কুহুকে অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে দিয়ে পেছন থেকে কুহুর হাত নিয়ে নিজের বুকে রাখলো। আর স্বাভাবিকভাবেই বলল, শক্ত করে ধরো। কুহু চেয়েও শক্ত করে ধরতে পারছে না। কেন যেন ওর হাত কাঁপছিল। স্বচ্ছ ভ্রু কুঁচকে বলে উঠল, দেরি হয়ে যাচ্ছে কুহু। কুহু দীর্ঘ নিঃশ্বাস নিয়ে শক্ত করে ধরল স্বচ্ছর বুকে। স্বচ্ছ দুচোখ বন্ধ করে ফেলল। তৃপ্তি হাসি তার ঠোঁট জোড়ায় ফুটে উঠল, যদিও তা কুহুর নজর এড়িয়ে গেল। স্বচ্ছ ভাই। কুহু শিউরে উঠল। কিছু তো ছিল স্বচ্ছর এই ছোট্ট একটা ধ্বনিতে। কোন পুরুষের কণ্ঠ এতটা মোহনীয় হতে পারে তা কুহুর জানা ছিল না। বলছিলাম হেলমেটটা আপনিই পরুন, আমার মাথায় ফিট হচ্ছে না। না হলে স্বাভাবিক, তবে আর কোনো উপায় নেই। তোমার সেফটি বেশি জরুরি। তবে এখন খুলে রাখো, যাওয়ার সময় আবার একটু ম্যানেজ করে নিও। নেক্সট টাইম তোমার জন্য একটা হেলমেট কিনে নেব। নেক্সট টাইম? কেন, আমার সাথে আসতে কোনো প্রবলেম আছে নাকি রাফিনের সাথে বেশি কমফোর্টেবল তুমি? কুহু রেগে গেল। দেখুন স্বচ্ছ ভাই, রাফিনের সাথে আমার কিছুই নেই।
কোনো সম্পর্ক নেই। ও পাগলামো করছিল বলেই আমি ওকে বোঝাতে এসেছিলাম। ও সুইসাইড করতে চেয়েছিল। স্বচ্ছ সশব্দে হেসে উঠল। আচ্ছা, যদি আরো কয়েকজন ছেলে সুইসাইড করতে চায় সবার সাথে দেখা করতে চলে আসবে। পরিচিত কেউ দেখে ফেলে ভাবতে পারছো কতটা হাঙ্গামা হবে? তোমার মনে হয় না তুমি বোকামি করেছো? কুহু নিজের ভুল বুঝতে পারল। আর কখনো এমন বোকামি করব না। আপনি প্লিজ কাউকে কিছুই বলবেন না, মায়ান ভাইকেও না। কেউ ডিস্টার্ব করলে সবার আগে আমাকে জানাবে। ঠিক আছে। দ্যাটস মাই গার্ল। হেসে বলল স্বচ্ছ। আরেকটা কথা বলি। আমাকে কিছু বলতে তোমার পারমিশনের প্রয়োজন নেই। আসলে আপনাকে বলবো ঠিক, কিন্তু আপনি মারপিট করবেন না, কথা দিন। তা না হলে এবার বড় বাবা আপনাকে আজীবনের জন্য দেশের বাইরে পাঠিয়ে দিবে। 4 বছর আগে স্বচ্ছের দেশের বাইরে যাওয়ার কারণটা এই মারপিটই ছিল। মিশকাকে একটা ছেলে খুব বিরক্ত করত। একদিন স্কুল থেকে ফেরার পথে মিশকার হাত ধরে ফেলেছিল ছেলেটা। মিশকা অস্বস্তি আর ভয়ে কেঁদে ফেলেছিল, আর সেটা কাকতালীয়ভাবে স্বচ্ছর চোখে পড়ে যায়। ব্যাস, ছেলেটাকে পিটিয়ে হাসপাতালে পাঠালো। শাহাদাত চৌধুরী আর মোশাররফ আহমেদ কোনো মতে পরিস্থিতি সামলে নিয়েছিলেন। এই ঘটনার পরে শাহাদাত চৌধুরী সিদ্ধান্ত নেয় স্বচ্ছকে দেশের বাইরে পাঠানোর। অবশ্য স্বচ্ছ প্রথমে রাজি হয়নি, পরে কি ভেবে যেন রাজি হয়ে গিয়েছিল। স্বচ্ছ হো হো করে হেসে উঠল। আমি আজীবনের জন্য চলে গেলে তোমার খারাপ লাগবে বুঝি? কারণটা যদি আমি হই তাহলে অবশ্যই খারাপ লাগবে। স্বচ্ছ তাকিয়ে রইল কুহুর দিকে। কুহু আশেপাশে তাকিয়ে দেখছে খুব বেশি মানুষজন নেই। কুহুর পেটে হঠাৎ গুড়গুড় আওয়াজ হলো। ওর খিদে পেয়েছে। লজ্জায় কুহু মাথা নিচু করে ফেলল। মনে মনে বলল, আমার পেট হয়ে আমাকেই এমন লজ্জায় ফেললি, বেইমান পেট। স্বচ্ছ মুচকি হেসে বলল, চলো এবার এখান থেকে বের হয়ে কিছু খাওয়া যাক। না না, বাড়ি ফিরেই খাবো। মেজো চাচির চিংড়ির মালাইকারি করেছে আমার জন্য। স্বচ্ছ হেসে উঠল। ঠিক আছে, তাহলে চলো আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে যাক। বাড়ির কাছাকাছি গিয়ে কুহুকে নামিয়ে দিল স্বচ্ছ। কেউ আমাদের একসাথে দেখলে সমস্যা হতে পারে, এতটুকু হেঁটে যাও। আর কেউ জিজ্ঞেস করলে বলবে তোমার এক্সট্রা ক্লাস ছিল। কুহু মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে চলে গেল। স্বচ্ছ কুহুর যাওয়ার দিকেই তাকিয়ে রইল, কিন্তু কুহু একবারও পিছু ফিরে তাকায়নি। গেটের কাছে যেতেই শুদ্ধ আর সারাকে পেয়ে গেল। ওরা দুজনেই চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কে রে, তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? কুহুকে দেখেই শুদ্ধ আর সারা উদ্বিগ্ন হয়ে বলল, স্বচ্ছ ভাই কি বলেছে কুহু? খুব বকেছে তোকে তাই না? বল না। শুদ্ধ বলে উঠল, আরে ও যে বাচ্চা ফিরছে এইটাই বেশি। আমি তো ভাবছিলাম ইন্নানিল্লাহ। কুহু বিরক্তি নিয়ে বলল, তোরা চুপ করবি, চরম বিরক্তি লাগছে আমার। আর স্বচ্ছ ভাই আমাকে বকা দেয়নি, এমন কি তেমন কিছুই বলেনি, শুধু বুঝিয়েছে যেন আর কখনো এমন না হয়। শুদ্ধ আর সারা স্বস্তির নিঃশ্বাস নিল। সারা বলল, আমার তো টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছিল। শোন, চাচি বা অন্য কেউ জিজ্ঞেস করে বলবি তোর এক্সট্রা ক্লাস ছিল। কুহু কিছুটা অবাক হলো। তুই কি করে জানলি কি বলবো আমি? স্বচ্ছ ভাই টেক্সট করে বলেছে, আমরাও এটাই বলেছি। ও। শুদ্ধ দুজনের মাথায় গাঁটটা মেরে বলল, সরি। ওই রাক্ষসী চালা, খিদায় পেটে ইঁদুর লাফ ফাটতাছে আর তোগো গফ শেষ হয় না। সত্যি কুহু অনেক ক্ষুধা পেয়েছে, তুই জলদি ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবো। শুদ্ধকে সাই দিয়ে বলল সারা। সে কি, তোরা এখনো না খেয়ে আছিস? অত টেনশনের কি খাওয়ান যায় নাকি? আর একটা কথাও কইবি না, অহন ভিতরে যাকু। অশুদ্ধ। কুহু বাড়িতে ঢুকতেই রুবিনা আহমেদ এর সাথে দেখা হলো। তোর একারই এক্সট্রা ক্লাস ছিল নাকি? কুহু থতমত খেলো। হ্যাঁ মানে আমার একার না, আরো স্টুডেন্টস ছিল তো। আসলে শুদ্ধর পেট খারাপ হয়ে গিয়েছিল তো, তাই সারা ওকে নিয়ে চলে এসেছে। রুবিনা আহমেদ কিছু বলার আগেই ফিরোজা আহমেদ বলে উঠলেন, রুবিনা কি করছিস? মেয়েটা সবেমাত্র এসেছে, বিকেল হয়ে এলো, মেয়েটা এখনো না খেয়েই আছে। সেই সকালে একটু খেয়েছিল। কুহু তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি।
রুবিনা আহমেদ আর কিছুই বললেন না। রুবিনা আহমেদ যতটা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, ফিরোজা আহমেদ ততটাই সহজ সরল মানুষ। কুহু ফিরোজা আহমেদকে জড়িয়ে ধরে বলল, তুমি অনেক ভালো বড় আম্মু, তবে আমি শুদ্ধ আর সারার সাথেও বাড়িতে খাবো। ওরা আমার জন্য অপেক্ষা করে আছে। হা হা হা, তুইও তো এই বাড়িরই মেয়ে? দীর্ঘশ্বাস ছেড়ে বলল ফিরোজা আহমেদ। কুহু, শুদ্ধ আর সারা খেতে বসেছে। শান্তা চৌধুরী আর সাবিয়া চৌধুরী ওদের খাবার পরিবেশনে ব্যস্ত, আর ওরা খাচ্ছে কম, বিড়বিড় করছে বেশি। এ পর্যায়ে তো কুহু বলেই ফেলল যে রুবিনা আহমেদকে সে বলেছে শুদ্ধর পেট খারাপ, তাই সারা ওকে নিয়ে চলে এসেছে। কুহু আর সারা খিলখিল করে হেসে উঠল, আর শুদ্ধ রাগে কটমট করে বলল, আমার অভিশাপে তোকে সত্যি ডায়রিয়া লাগবো দেহিস। ফের হেসে উঠল দুজন। সারা মুখে হাসি ঝুলিয়েই বলল, আমি জানতাম স্বচ্ছ ভাই তোকে কিছুই বলবে না। স্বচ্ছ ভাইয়া অনেক ভালো। সারার কথার সাথে তাল মিলিয়ে শুদ্ধ ভাব ধরে বলে উঠল, দেখতে হবে না কার ভাই। সারা শুদ্ধকে চিমটি কেটে বলল, আমারও ভাই, তোর একা না। কুহু আনমনেই বলে ফেলল, সত্যি স্বচ্ছ ভাই অনেক ভালো, হাসিটাও অনেক সুন্দর তার। চোখের মায়ায় তো দুনিয়া ভুলে যাবে যে কোনো মেয়ে। আর এত মোহনীয় কণ্ঠ যে কোনো পুরুষের হতে পারে, ভাবিনি কখনো। আর ঠোঁট? কণ্ঠস্বরটা কানে যাওয়া মাত্রই ভূত দেখার মতো চমকে উঠল কুহু। তার ঠিক সামনের চেয়ারে স্বচ্ছ বসে আছে। শুদ্ধ আর সারা বেসিনের কাছে চলে গেছে হাত ধুতে। কুহু মনে মনে ইচ্ছে মতো গালি দিল ওদের আর নিজেকেও। হারামিগুলা কি ওকে একটু বলে যেতে পারতো না? আর সেই বা কোন আক্কেলে এসব কথা বলতে গেল? লজ্জায় নুয়ে গেল সে। উঠে যেতে চাইতেই স্বচ্ছ বলে উঠল, একদম না, পুরো খাবারটা শেষ করবে, নইলে আমি জানি কি করে খাওয়াতে হবে। কুহু চোখ বড় বড় করে তাকালো স্বচ্ছর দিকে। স্বচ্ছ ইশারায় ওকে খেতে বলল। কুহু বাধ্য মেয়ের মতো খেতে লাগলো। স্বচ্ছও খাচ্ছে। সাবিয়া চৌধুরী সার্ভ করে গেছেন ওর খাবার। শুদ্ধ আর সারা চুপচাপ কেটে পড়ল সেখান থেকে। কুহু খাওয়া শেষ করে দ্রুত চলে যেতে নিলেই স্বচ্ছ বলে উঠল, বললে না তো আমার ঠোঁট কেমন? কুহু বিষম খেল। স্বচ্ছ ফের বলল, আমার চুলের কথাতে বলনি, আসলে এত কিছুর কথা তো বললে, তাই আর কি। এবার কুহু মুখ খুলল, আচ্ছা, আপনি এভাবে সবার সাথে মজা করেন না কেন? কেমন গম্ভীর হয়ে থাকেন সারাক্ষণ? আমার সাথে তো ঠিকই মজা করেন। কারণ তুমি। থেমে গেল স্বচ্ছ। আমি কি স্বচ্ছ ভাই? উৎসাহ নিয়ে বলল কুহু। স্বচ্ছ মৃদু হেসে বলল, একদিন ঠিক বুঝে যাবে। বলেই স্বচ্ছ উঠে চলে গেল। আর কুহু বোকার মতো তাকিয়ে রইল স্বচ্ছের যাওয়ার দিকে। বিকেলে শুদ্ধ রুমে আড্ডা জমিয়েছিল ওরা। সারাদিনের ক্লান্তির জন্য কথা বলতে বলতে ওখানে ঘুমিয়ে পড়ল কুহু। শুদ্ধ আর সারাও ওকে আর জাগালো না, কারণ প্রায় সময় কুহু এভাবে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। সারাকে সিতারা ওর একটা পড়া বুঝিয়ে দেওয়ার জন্য ডেকে নিয়ে গেছে, আর শুদ্ধ চলে গেছে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে। স্বচ্ছ শুদ্ধকে ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে ঘুমন্ত লম্বা চুলের মেয়েকে দেখেই আবার বের হয়ে গেল। ভালোভাবে রুমটা দেখে নিশ্চিত হলো এটা শুদ্ধরই রুম। রুমের জানালার পর্দা টানা, তাই রুমটা হালকা অন্ধকার হয়ে আছে। তাই স্বচ্ছ ভাবলো হয়তো সারা বা সিতারা ঘুমিয়ে আছে। চলে যেতে নিয়েও হঠাৎ কিছু একটা খেয়াল হতেই দাঁড়িয়ে পড়ল। সে তো আসার সময় সারা আর সিতারাকে ওদের রুমেই দেখেছে, তাহলে এখানে। ভিতরে ঢুকে সোজা কুহুর সামনে চলে গেল। হাঁটুতে ভর দিয়ে ফ্লোরে বসে অপলক চেয়ে রইল ঘুমন্ত অষ্টাদশীর মুখ পানে। আলো আধারে ঘেরা ঘরটাতে কুহুর ফর্সা মুখটা যেন জলজল করছে। স্বচ্ছ বিড়বিড় করে বলল, হৃদয়ের গহীনে লুকিয়ে রেখেছি এক অবাধ্য অনুভূতি। হাজারো চেষ্টা করেও যে এই অনুভূতির কাছে হেরে যাচ্ছি আমি। 4 বছর ধরে তোমার দহনে পুড়ছি আমি। এবার তোমার পালা। তোমাকেও এবার এই আবরার স্বচ্ছ চৌধুরীকে পোড়ানোর শাস্তি পেতে হবে। খুব শীঘ্রই তোমার জীবন পাল্টাতে চলেছে মিস মেহিনুর আহমেদ কুহু। কুহুর চুলগুলো অবাধ্যের মতো এসে ওর চোখ মুখ ঢেকে দিল। স্বচ্ছ আলতোভাবে চুলগুলো সরিয়ে ওর কানের পিছনে গুজে দিল।
কুহু নড়ে উঠল। কিছুক্ষণ পর হঠাৎ করে কুহু চোখ মেলে তাকালো, আশেপাশে চোখ বুলিয়ে উঠে বসলো। কেন যেন তার মনে হচ্ছে ওর কাছে কেউ ছিল, কেউ আলতো করে অতি সাবধানে ওর গালে স্পর্শ করে পালিয়েছে, কিন্তু কাউকে তো দেখতে পেল না। আর কেই বা এমন করবে? হয়তো স্বপ্ন দেখেছে সে, স্বপ্ন তো বাস্তবের মতোই অনুভব হয়। এটা বলে নিজেকে আশ্বস্ত করেই বেরিয়ে গেল কুহু। সন্ধ্যা হয়ে গেছে, কিছুক্ষণ পরে ওর প্রাইভেট টিউটর চলে আসবে। যদিও এই বাড়িতেই পড়ে ওরা তিনজন, শুদ্ধ, কুহু আর সারা। তবুও হাত মুখ ধুয়ে কিছু নাস্তা করে পড়তে বসতে হবে। এমনিতেও ঘুম থেকে ওঠার পর কুহুর ভীষণ খিদে পায়। কুহু শুদ্ধর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ঘর থেকে বের হলো। সিঁড়ি দিয়ে নাচতে নাচতে নামছিল কুহু। হুট করে নিজের ওড়নাতেই পা লেগে পিছলে পড়ে যেতে নিলেই কেউ ওর হাত ধরে নিল। কুহু খিচে চোখ মুখ বন্ধ করে নিল। পিটপিট করে চোখ খুলে স্বচ্ছকে দেখে বোকার মতো হাসলো। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ স্বচ্ছ ভাই, আপনি বাঁচিয়ে দিয়েছেন আমায়। হৃদয়ের গহনে লুকিয়ে রেখেছে এক অবাধ্য অনুভূতি। হাজার চেষ্টা করেও যে অনুভূতির কাছে হেরে যাচ্ছে আমি। 4 বছর ধরে তোমাদের দহনে পড়েছি আমি। এবার তোমার পালা। তোমাকে এবারে আপনার সচ্চা চৌধুরীকে পুরোনোর শাস্তি পেতে হবে। খুব শীঘ্রই তোমার জীবন পাল্টাতে চলেছে মিস মেহনুর আহমেদ কুহু। নাচে নাচে ছাড়া কি চলাফেরা করা যায় না? সবসময় তিরিবিরি করতে হবে কেন? এক্ষুনি তো একটা দুর্ঘটনা ঘটে যেত। রাগে কটমট করে কথাগুলো বলল স্বচ্ছ। সরি বলে কুহু মুখ ফুলিয়ে চলে গেল। স্বচ্ছ দু চোখ বন্ধ করে দীর্ঘ নিঃশ্বাস নিয়ে রাগ দমনের চেষ্টা করছে। আজ ভোর 6টায় ঘুম ভেঙে গেল কুহুর। যদিও এত সকালে সচরাচর ওর ঘুম ভাঙে না। খুবই ঘুম কাতুরে মেয়ে কুহু। প্রতিদিন সকালে কেয়া ওকে ডাকতে ডাকতে হয়রান হয়ে যায়। শেষে রুবিনা আহমেদ এর ধমক খেয়ে ধরফরিয়ে ওঠে কুহু। কুহু আড়মোড়া ভেঙে পাশে থাকা কেয়াকে বেঘরে ঘুমিয়ে থাকতে দেখে ভ্রু কুচকায়। বদ মেয়েটা প্রতিদিন ওকে জ্বালায়, একটু শান্তিতে ঘুমাতেও দেয় না ওকে। আবার মায়ের ধমকও খেতে হয়। উঠে আগে ফ্রেশ হতে চলে গেল কুহু। ফিরে এসে কেয়ার ঘুম দেখে আর সহ্য হলো না তার। সে 2 হাতে কেয়াকে ঝাঁকিয়ে ডাকতে লাগলো। কে আপু, এই কে আপু, ওঠো, দেখো সকাল হয়ে গেছে, ভার্সিটি যাওয়ার না? সুহান ভাই আর মিশকে আপু অপেক্ষা করছে তো তোমার জন্য। এক লাফে ধরফরিয়ে উঠল কেয়া। কয়টা বাজে রে কুহু? বেশি দেরি করে ফেলেছি আমি? সুহানা আর মিশকা কি চলে গেছে আমাকে রেখে? ইস, আজ যে কি করে তো ঘুমালাম আমি, অ্যালার্মটাও বাজলো না কেন? কুহু কেয়ার এমন অবস্থা দেখে দুষ্টু হাসলো। যাক, আজ সে প্রতিশোধ নিতে পেরেছে। আরে এত হাইপার হচ্ছ কেন আপা? ঘড়িটা তো আগে দেখো। দেয়াল ঘড়িটার দিকে আঙুল তাক করে বলল কুহু। কেয়া ঘড়িতে টাইম দেখে বিস্মিত হলো। পরক্ষণেই প্রচন্ড রেগে গেল। তুই আমার সাথে এমন একটা ফালতু মজা কেন করলি কুহু? দেখ, এখনো হার্টবিট অস্বাভাবিক হয়ে আছে আমার। আর একটু হলে তো স্ট্রোক হয়ে যেত। এমন দুর্বল হার্ট নিয়ে বেঁচে আছো কিভাবে তুমি? এই দুর্বল হার্টে তো আমার দুলা ভাইয়ের থাকতে কষ্ট হবে গো আপু। তবে রে দাঁড়া, একদিন সকালে আমার থেকে আগে ঘুম থেকে উঠে আমাকে জ্বালানো, তাই না? মনে রাখিস, প্রত্যেকদিন কিন্তু আমি জায়গায় তোকে। কাল মজা বোঝাবো তোকে মোটু। কুহু খেপে গেল। খবরদার আপু, আমাকে একদম মোটু বলবে না। আমি শুধু একটুখানি গুলুমুলু, বুঝলে? তোমার সাথে আর কথাই বলবো না, যাও আরি। বলে কুহু রাগে গটগট করে চলে গেল। আর কেয়া সশব্দে হেসে উঠল। কুহু আসলে আহামরি সুন্দরী না হলেও মায়ায় ভরা তার মুখটা। গায়ের রং ফর্সা, চুলগুলো প্রায় কোমরের কাছাকাছি, কিছুটা কোঁকড়ানো। উচ্চতা মানানসই, 5 ফুট 4 ইঞ্চি হবে। চোখগুলো ডাগর ডাগর, তবে ওই যে বললাম একটু গুলুমুলু, মানে একটু হেলদি আর কি। তবে বেশি নয়। সারাক্ষণ ছোটাছুটি করে 2টো বাড়ি মাতিয়ে রাখে। বলতে গেলে চঞ্চল কিউট একটা মেয়ে কুহু। আর কেয়াও সুন্দর, তবে সে একটু ছিমছাম গরনের, ঠান্ডা স্বভাবের মেয়ে।
কেয়া উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। তখনই কুহু দ্রুত ঘরে ঢুকে সেই চিরকুটগুলো নিয়ে চলে গেল চৌধুরী বাড়ির ছাদের উদ্দেশ্যে। ও বাড়ির ছাদটাও ওর ভীষণ পছন্দের, বেশ অনেকটাই বড় ছাদটা। তার পছন্দের কিছু ফুল গাছও লাগিয়েছে সেখানে সে। আর তার নিজের বাড়ির ছাদটা কবজা করে রেখেছে মিশকা আর কেয়া। চিরকুটগুলো পড়ার সময় আর সুযোগ কোনোটাই পায়নি সে, তাই হঠাৎ মনে পড়ায় ভাবলো ছাদে দোলনায় বসে দোল খেতে খেতে চিরকুটগুলো পড়তে পড়তে সকালটা উপভোগ করা যাবে। শুদ্ধ সারা আর সিতারাকে পরে বলবে চিরকুটগুলোর কথা, এখন বরং ওরা ঘুমিয়ে স্বপ্ন দেখতে থাকুক। আরও 3টা চিরকুট পেয়েছে সে। দোলনায় বসে দুলতে দুলতে একটা চিরকুট খুলল কুহু। প্রথম চিরকুট। প্রণনী প্রেম সমুদ্র উত্তাল ঢেউ আমি, পারবি কি আমায় স্থির করতে? তোমরা এক আকাশ ভালোবাসার বজ্র মেঘ আমি, পারবি কি হৃদয়ে এক পশলা বৃষ্টি হয়ে নামতে? দ্বিতীয় চিরকুট। কেন এত মায়া তোমার মুখটাতে? শুধু বারবার মন হারায় আমি, তোমার দহনে আর কত পড়াবে আমায়? এবার যে তোমাকে পড়তে হবে দুষ্ট পাখি, তৈরি হয়ে যাও। তৃতীয় চিরকুট। এখানে একটি গান ব্যবহার করা হয়েছে। নিচের লেখাটা পড়েই চমকে উঠল কুহু। শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে তার। লেখাটা হলো, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তুমি প্রণয়ের একমাত্র প্রণয়নী, তুমি আমার হৃদস্পন্দন চলাফেরার কারণ। মিস মেহনুর আহমেদ কুহু। কুহু থমকে রইল কিছুক্ষণ, গভীর চিন্তায় নিমগ্ন হলো সে। আবার অজানা কারণে ভালো লাগাও অনুভব করছে কুহু। সেই প্রণয়নী, তার জন্যই লেখা হয়েছে এই চিরকুটগুলো। এত ভালোবাসা তার জন্য। তবে এই প্রণয়টাকে নিশ্চয়ই ওকে চেনে, কিন্তু সে তো এই নামে কাউকে চেনে না। তাহলে কিভাবে ওকে খুঁজে বের করবে কুহু? যে করেই হোক এই প্রণয়কে তো এখন তার খুঁজে বের করতেই হবে। তাকে এতটা ভালোবাসার পরও সামনে কেন আসছে না? কথাগুলো ভাবতে ভাবতেই আনমনে হেঁটে যেতে লাগলো কুহু। হঠাৎই কারো শক্তপোক্ত হাত একটানে কুহুকে নিজের বুকে মিশিয়ে নিল। আকস্মিক ঘটনায় কুহু থতমত খেল। তৎক্ষণাৎ ব্যক্তিটি ওকে ছেড়ে কিছুটা দূরে দাঁড়ালো। কুহু চোখ তুলে স্বচ্ছকে দেখেই বিষম খেল। আপনি এখানে কখন এসেছেন স্বচ্ছ ভাই? স্বচ্ছ ওর প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো কুহুকে। কার ভাবনা এতটা বিপর হয়ে আছো যে সামনে শিরও দেখতে পাওনি? নাকি মরার শখ জেগেছে খুব? রাগে কটফট করে বলল স্বচ্ছ। আসলে আমি খেয়াল করিনি। ধন্যবাদ স্বচ্ছ ভাই, আপনি আবার বাঁচিয়ে দিয়েছেন আমায়। বলে কুহু দ্রুত চিরকুটগুলো যে হাতে সেই হাতটা ওড়না দিয়ে ঢেকে ফেলল। হাতে কি তোমার? কি লুকাচ্ছ? ফের চমকে উঠল কুহু। কই কিছু না তো। স্বচ্ছ রেগে গেল, একটানে ওকে দেয়ালের সাথে চেপে ধরল। কুহু খিচে দুচোখ বন্ধ করে ফেলল। তখনই কোথা থেকে একটা গান বেজে উঠল। সারা রাত ভোর চোখের ভেতর স্বপ্নে তোমার আনাগোনা, নেমে আসে ভোর থাকে তবু খোর, হাওয়ায় হাওয়ায় জানা শোনা, তুমি দেখা দিলে তাই মনে জাগে প্রেম প্রেম কল্পনা। এতটুকুতেই গানটা থেমে গেল। কিছুক্ষণের মধ্যেই খালি গলায় স্বচ্ছ গাইল। আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো কল্পনা। চোখ মেলে তাকালো কুহু। স্বচ্ছ ওর দিকেই মোহিত নয়নে চেয়ে রাখছে। কুহু বিনা সংকোচে চেয়ে রইল স্বচ্ছের চোখের দিকে। কিছু তো আছে এই চাহনিতে, কিছু তো বলছে এই গভীর চোখ দুটো। কিসের এত আকুলতা এই দু চোখে? কেন হারিয়ে যেতে মন চাইছে কুহুর? ওর কেন মনে হলো এটা গানের লাইন ছিল না, স্বচ্ছের মনের কথা ছিল? এলোমেলো ভাবনায় ব্যাঘাত ঘটিয়ে থমথমে গলার স্বর শোনা গেল। হাতে কি লুকেছ গো? আমাকে দাও। কুহু এবার বিরক্ত হলো। তরতর করে রাগ উঠে গেল তার। ধাক্কা দিয়ে স্বচ্ছকে সরিয়ে দিল কুহু। কে আপনি? স্বচ্ছ ভ্রু কুঁচকাল। মানে? আপনি কি আমার কেউ হন? আপনাকে কেন আমি এত কৈফিয়ত দেব? কিসের এত অধিকার খাটান আমার উপর? আপনি আমার কেউ না, আমার উপর আপনার কোনো অধিকার নেই। শুধুই একজন প্রতিবেশী আপনি, তাই ওইভাবেই থাকবেন।
নিজের লিমিট ক্রস করবেন না। কথাগুলো বলে দ্রুত চলে গেল কুহু। আর স্বচ্ছ হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার চোখ মুখ রক্তিম হয়ে গেল মুহূর্তে। হৃদস্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে গেল। বুকের ভেতর তীব্র ব্যথা অনুভব করলো সে। চোখের কোণ ঘেঁষে বেরিয়ে আসা অশ্রু 2 আঙ্গুলে মুছিয়ে ভেতরে চলে গেল স্বচ্ছ। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে 3 জন, সুহান, মিশকা আর কেয়া। গভীর চিন্তায় পড়েছে 3 জনই, কারণ কেয়া একজনকে ভালোবাসে, কিন্তু ছেলেটা ওকে পাত্তাই দিচ্ছে না। কেয়ার মনে হচ্ছে ছেলেটা ওকে ভালোবাসে, তবুও ওকে এভাবে এড়িয়ে চলার কারণটা ঠিক বুঝতে পারছে না কেয়া। ক্লাসেও মন বসেনি ওর। তুই কি সত্যিই ওনাকে ভালোবাসিস কেয়া? মিশকার প্রশ্নের জবাবে কেয়া শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। কিন্তু উনি তো তোকে ভালোবাসে না, শুধু শুধু নিজেকে কষ্ট দিচ্ছিস তুই। তেতে উঠল কেয়া। তোকে কি বলেছে রে উনি আমাকে ভালোবাসেন? আমাকে না বললেও তোকে বলেছে। আরও 1 বছর আগেই তো রিজেক্ট করে দিয়েছে তোকে। তারপরও কেন নিজেকে এতটা ছোট করছিস কেয়া? এবার মিশকার কথায় কেঁদে ফেলল কেয়া। সুহান কেয়াকে সামলিয়ে কপট রাগ মিশকাকে বলল, এভাবে কেন বলছিস মিশকা? কেয়া যখন বলেছে তুহিন ভাই ওকে ভালোবাসে, তাহলে অবশ্যই ওকে ভালোবাসে। তুই কি করে বুঝবি ভালোবাসা? তুই আমার চোখে এই পৃথিবীতে সবার চেয়ে বেশি বোকা। এমন কথা কেন বললি তুই সোহান? আমি কি করে ভালোবাসা বুঝবো বল? আমি কি এখনো কাউকে ভালোবেসেছি? সেটা তো সমস্যা। তুই কখনো কাউকে ভালোবাসিসনি, আর যে তোকে ভালোবাসে তার ভালোবাসাও বুঝিস না তুই। বোকা কোথাকার, বিড়বিড় করে বলল সুহান। সুহান সুদর্শন একজন পুরুষ, গায়ের রং ফর্সা, উচ্চতায় স্বচ্ছর মতনই, লম্বা অনেকটা। তবে সুহান স্বচ্ছর মতো গম্ভীর নয়, বরং খুবই ভদ্র আর হাসি খুশি স্বভাবের মানুষ। আর মিশকা, মায়ান দুজনেই শ্যামবর্ণের, তবে মায়ায় ভরপুর চেহারা। 2 পরিবারের ছেলেদের মধ্যে শ্যামবর্ণ শুধু স্বচ্ছ, মায়ান আর মিশকার। তবুও ওদের 3 জনের চেহারার মতো মায়া আর কারও নেই, বিশেষ করে স্বচ্ছ অদ্ভুত ধরনের সুদর্শন পুরুষ। এবার আসি তুহিনের পরিচয়। তুহিন মধ্যবিত্ত পরিবারের ছেলে। ওরা 2 ভাই 1 বোন। তুহিনই বড়, তাই অনেক দায়িত্ব কাঁধে ওর। মূলত এই কারণেই তুহিন কেয়াকে ভালোবাসা সত্ত্বেও ফিরিয়ে দিয়েছে। আর ওদের পরিবারের মধ্যেও বেশ অনেকটাই পার্থক্য। তুহিন স্বচ্ছ আর মায়ানের বন্ধু, সেই সুবাদেই কেয়া ওকে চিনে। প্রথম থেকেই তুহিনকে ভালো লাগতো কেয়ার, কিন্তু ভার্সিটিতে ওঠার পর ধীরে ধীরে বুঝতে পারলো সে তুহিনকে প্রচণ্ড ভালোবেসে ফেলেছে। 1 বছর আগে সাহস করে প্রপোজও করেছিল তুহিনকে, কিন্তু তুহিন সরাসরি না করে ওর মন ভেঙে দিয়েছিল। এখনও টুকটাক কথা হয় তুহিনের সাথে কেয়ার। কেয়াই ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কয়েকদিন যাবৎ তুহিনের ফোন বন্ধ পাচ্ছে আর দেখাও যাচ্ছে না কোথাও। তাই কেয়া এতটা অস্থির হয়ে আছে। কুহু আজ কলেজেও মন খারাপ করে বসে আছে। স্বচ্ছর সাথে এমন খারাপ ব্যবহার করে ওর নিজেরই কেন এতটা খারাপ লাগছে সেটা বুঝতে পারছে না সে। শুদ্ধ আর সারাকেও বলেনি এই কথা কুহু। হ্যাঁ, চিরকুটগুলোর কথা বলেছে ওদের। ওরাও বেশ চিন্তায় পড়েছে ওই অচেনা মানব নিয়ে। এইটা আবার কোন শালা বুঝতাছি না তো। কে এই অচেনা পাগলা প্রেমিক? শালার বেটার চোখটাও ভালো না মনে হয়, নাইলে তোর মতো পেটনির লাইগা কেউ এত পাগল হইব নাকি? সারা আর শুদ্ধ দুজনেই অবাক হলো এই দেখে যে শুদ্ধর দুষ্টামির কোনো প্রক্রিয়া হলো না কুহুর মধ্যে, যেন সে শুনিনি না কোনো কথা। সারা আর শুদ্ধ একে অপরের দিকে তাকালো। সারা কুহুর কাঁধে হাত রেখে বলল, তোর কি হয়েছে কুহু? চিরকুটের ব্যাপার নিয়ে এত টেনশন করার তো কিছুই দেখছি না। আর এই প্রণয় যদি সত্যিই তোকে ভালোবাসে, তাহলে একদিন সে অবশ্যই তোর সামনে আসবে। কুহু কিছু না বলেই চলে গেল সেখান থেকে। বাড়ি ফিরেই জানতে পারলো তাদের পাশের বাড়ির মেয়ের বিয়ে। প্রতিবেশী হলেও তাদের 2 পরিবারের সাথে বেশ ভালো সম্পর্ক তাদের। আর মনি আহমেদ মানে কুহুর একমাত্র ফুপির ভাসুরের বাড়ি ওটা। ওনার মেয়েরই বিয়ে ঠিক হয়েছে। সকালে গানের আওয়াজও ওখান থেকে এসেছিল।
ওরা 2 বছর আগেই এখানে এসেছে, তাই আত্মীয় হওয়ার সুবাদে সবাইকে ইনভাইট করা হয়েছে। আর সবাইকেও যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরিবারের কর্তারা। সবাই আগে থেকে জানলেও বাড়ির ছেলেমেয়েরা আজই জানলো বিয়ের নিমন্ত্রণের কথা। বাড়ি ফিরে কুহু স্বচ্ছকে সরি বলার জন্য ওর ঘরে এসেছিল, কিন্তু জানতে পারলো স্বচ্ছ সেই সকালে না খেয়ে বেরিয়েছে, এখনো ফেরেনি। কুহুর আরো বেশি মন খারাপ হলো, নিজেকে অপরাধী মনে হলো তার। কারণ স্বচ্ছ যে ওর উপর রাগ করে না খেয়ে চলে গেছে সেটা ভালোভাবে বুঝতে পারছে সে। সন্ধ্যায় হলুদের ফাংশনের জন্য পরিবারের সবাই রেডি হয়ে চলে গেছে। মেয়েদের শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি পরা বাধ্যতামূলক, তাই না চাইতেও কুহু ম্যাজেন্টা রঙের একটা শাড়ি পরে নিল। সাদামাটা ভাবে সাজলো। শুদ্ধ আর সারা এখনো অবাক হলো, কারণ কুহু সাজতে ভীষণ পছন্দ করে। আর আজ কিনা এত সাধারণভাবে সেজেছে, অবশ্য তবু অনেক সুন্দর লাগছে কুহুকে। হলুদের ফাংশনে গিয়েই স্বচ্ছকে দেখতে পেল কুহু। মুহূর্তেই ঠোঁট জোড়া প্রসারিত হলো, মন ভালো হয়ে গেল তার। মেরুন কালার পাঞ্জাবিতে অসম্ভব সুন্দর লাগছে স্বচ্ছকে। কুহু হা করে তাকিয়ে রইল স্বচ্ছর দিকে, তবে স্বচ্ছ একেবারের জন্য কুহুর দিকে তাকায়নি। মায়ানের সাথে কথা বলার ব্যস্ত স্বচ্ছ। কুহু ভাবলো একটা সুযোগ বুঝে স্বচ্ছকে সরি বলবে সে, তাই নজর আটকে রইল তার স্বচ্ছর দিকে। পাশে দাঁড়ানো শুদ্ধ আর সারাকে বকবক করছে, সেগুলো কানেই যাচ্ছে না ওর। এদিকে স্বচ্ছ কুহুকে দেখেই থ হয়ে গেল, না চাইতো চোখ বারবার কুহুর দিকে চলে যাচ্ছিল, তবুও কোনো মতে নিজেকে আটকানোর বৃথা চেষ্টা করলো সে। এমনকি কথাও আটকে আটকে আসছে স্বচ্ছর। ওর এমন অবস্থা দেখে মায়ান বলল, কি রে স্বচ্ছ, শরীর খারাপ লাগছে তোর? একটু খারাপ লাগছে, আমার জন্য পানি নিয়ে আয় মায়ান। আর শোন, একটা প্যারাসিটামল নিয়ে আসবি, মাথাটা দৌড়েছে খুব। মায়ান দ্রুত চলে গেল। তখনই কুহু এসে হাজির হলো। স্বচ্ছ নিচের দিকে তাকিয়ে আছে। স্বচ্ছ ভাই। স্বচ্ছ না তাকাতেও রুক্ষ গলায় বলল, কি দরকার? আই এম সরি স্বচ্ছ ভাই, আমার আপনার সাথে ওভাবে কথা বলা উচিত হয়নি। আসলে আমি নিজেই জানি না কি হয়েছিল আমার। আমি খুবই লজ্জিত স্বচ্ছ ভাই। স্বচ্ছ তাচ্ছিল্য স্বরে বলল, তুমি আমাকে সরি বলছো কেন কুহু? কে হই আমি তোমার? যেহেতু আমি তোমার কেউ নই, সেহেতু আমাকে সরি বলারও কোনো প্রয়োজন নেই। পর মানুষের জন্য কোনো প্রকার ইমোশন থাকতে নেই। বলেই স্বচ্ছ চলে গেল সেখান থেকে। একবারের জন্য কুহুর দিকে তাকালো না সে, কারণ সে নিজেকে সামলানোর চেষ্টা করছে। কুহু হতবাক হয়ে তাকিয়ে রইল স্বচ্ছর যাওয়ার দিকে। চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল তার। হেই কুহু, কেমন আছিস তুই? কুহু চট করে নিজের চোখের পানি মুছে দিল, জোরপূর্বক হাসি টেনে বলল, আমি ভালো আছি দিহান ভাইয়া, আপনি কেমন আছেন? দিহান কপট রেগে বলল, তোকে কতদিন বলেছি কুহু আমাকে ভাইয়া বলবি না। তোর নাম কি ধরে বলবো? আপনি আমার চেয়ে কত বড় সেই হিসেবটা নিশ্চয়ই অজানা নয় আপনার। কুহুর এমন কঠিন জবাবে থতমেত খেল দিহান। তুই চাইলে নাম ধরে ডাকতে পারিস, আমার কোনো সমস্যা নেই তাতে। তাছাড়া এমন সুন্দরী মেয়ের মুখে নিজের নাম শুনতে বেশ ভালোই লাগবে আমার, তবুও ভাইয়া না। দিহানের এমন বেলেহাজ কথা শুনে অবাক হলো কুহু। অবশ্য এটা তার কাছে নতুন নয়, দিহান সবসময় কুহুর সাথে এমন ফ্ল্যাট করে, তাই সবসময় দিহানকে এড়িয়ে চলার চেষ্টা করে সে। আপনার বেয়াদবি পছন্দ হতে পারে, তাই বলে আমি তো আর বেয়াদব নই। আপনার হয়তো মনে থাকে না আমি সম্পর্কে আপনার বোন হই, তবে আমার কিন্তু সব সময় মনে থাকে আপনি আমার ভাই হন। তা না হলে এতদিনে মায়ান ভাইয়ের কানে চলে যেত কথাটা। আসলে ভদ্র পরিবারের সন্তান তো আমি, তাই। বলেই কুহু গটগট করে সেখান থেকে চলে গেল। আর দিহান রাগে ফুঁসতে লাগলো। আড়াল থেকে যে কেউ ওদের দেখে রাগের মধ্যেও হেসে ফেললো, সেটা দেখলো না কেউ। ওই দিহান না, কি কইছে রে তোরে? শুদ্ধর সাথে সায় দিল সারাও। হ্যাঁ রে কুহু, তুই কি বলছিস দিহান ভাইয়াকে? দেখে তো মনে হচ্ছে খুব ক্ষেপে আছে। কুহু ওদের সবটা বলল। শুদ্ধ হেসে কুহুর পিঠ চাপড়ে বলল, এই না হইলেও সুদূরের বন্ধু, একদম উচিত জবাব দিছস বেটারে। সারা সিতারাকে বলল, সিতারা, তুই আবার দিশাকে এইসব বলে দিস না।
শতহোক দিহানুর আপন বড় ভাই, ওর কাছে এসব ভালো লাগবে না। সিতারা মাথা নাড়িয়ে সায় দিয়ে বলল, আমি এতটাও ছোট নই আপু, আমি জানি দিশাকে এসব বলা যাবে না, ওর ভালো লাগবে না, আর আমাদের বন্ধুত্বের ওপর প্রভাব পড়বে, যা আমি কখনো চাই না। কুহুর চোখ খুঁজছে স্বচ্ছকে। নিজের মনের এমন অস্থিরতায় নিজেই বিরক্ত কুহু। স্বচ্ছ ভাইয়ের জন্য তার মন কেন ছটফট করবে? স্বচ্ছ ভাই রাগ করে থাকলে থাকুক না, তার কেন মন খারাপ হচ্ছে? এই যে চোখের পানিও তার কথা শুনছে না। কুহু তার মস্তিষ্কের কথার অবাধ্য হয়ে তার মনের কথায় সায় দিয়ে ফের পা বাড়ালো স্বচ্ছকে খুঁজতে। হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেল, এখনো স্বচ্ছর কোনো দেখা পেল না কুহু। পাবেই বা কি করে? স্বচ্ছ যে নিজেকে আড়াল করে ওকেই দেখে যাচ্ছে। এমন সময় হঠাৎই একটা ছেলে চলে এলো কুহুর সামনে। কুহুর সাথে একই কলেজে পড়ে, যদিও কুহু ওর সাথে বন্ধুত্ব নেই, দেখা হলে টুকটাক কথা হয়, তাও ছেলেটা নিজেই যেচে এসে কথা বলে। ও হ্যাঁ, সেদিনের পর থেকে রাফিন কুহুকে আর বিরক্ত করেনি, বরং কুহুর কাছে ক্ষমা চেয়েছে এতদিন বিরক্ত করার জন্য। আরে কুহু, তুমি এখানে? কুহু চরম বিরক্ত হলেও মুখে হাসি টেনে বলল, আমাদের তো প্রতিবেশী আবার আত্মীয়র বাড়ি, এটা তাই। তুমি এখানে কি করো সোহেল? ও, এই বাড়ির ছেলের ঘনিষ্ঠ বন্ধু আমার ভাইয়া, তার সাথে এসেছি। তবে এসে তো দেখি ভালোই হয়েছে, এনজয় করা যাবে। শেষের কথাগুলো মনে মনে বলল সোহেল। ও চলো ওখানে গিয়ে বসে কথা বলি। সরি সোহেল, আমি তো এখন হলুদ দিতে যাচ্ছি কনেকে, পরে কথা হবে। বলেই কুহু সোহেলকে কিছু বলতে না দিয়েই চলে গেল। স্বচ্ছ কপাল কুঁচকে পুরোটা খেয়াল করলো। সোহেলের শয়তানি দৃষ্টি কুহু না বুঝলেও স্বচ্ছ নজর এড়ালো না। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে গেল তার। হলুদ ছোঁয়ার পর্ব শেষ হলো। সবার শেষে স্বচ্ছ যখন হলুদ ছোঁয়াতে গেল, তখনই কুহু দেখলো ওকে। নিজের অজান্তেই মুহূর্তে নজরে চেয়েছিল কুহু। মেরুন পাঞ্জাবির হাতাটা কিছুটা গোটানো, চুলগুলো কপালে ঘেমে কিছুটা লেপ্টে আছে, আর স্বচ্ছর সেই ভুবন ভোলানো হাসি। কুহু ভেবেছিল স্বচ্ছ স্টেজ থেকে নামতেই ও আবার কথা বলবে স্বচ্ছর সাথে, কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ালো শুদ্ধ। স্বচ্ছকে কিছু একটা বলতে টেনে নিয়ে চলে গেল। কুহু মনে মনে ইচ্ছে মতো গালি দিল শুদ্ধকে। কুহু খাবার নিয়ে শুধু নাড়াচাড়া করছে, তার জন্য স্বচ্ছ সারা দিন না খেয়ে আছে, তাই যতক্ষণ না সে জানতে পারছে স্বচ্ছ খেয়েছে, সেও খাবে না। আবার পরক্ষণে এটাই ভাবছে যে তার কেন এমন অনুভূতি হচ্ছে, তার কেন খারাপ লাগছে। স্বচ্ছ না খেয়ে আছে তো তার কেন এত অস্থির লাগছে? সে তো ভুল কিছুই বলেনি। স্বচ্ছ কেন এত অধিকার ফলায় ওর উপর? যে মানুষটা কোনোদিন ওর সাথে ভালোভাবে কথাই বলেনি, তার জন্য নিজে না খেয়ে থাকার কোনো মানেই হয় না। এসব ভাবতে ভাবতেই মুখের কাছে খাবার নিয়েও থেমে গেল কুহু। না, খেতে পারছে না সে। কি রে কুহু, খাচ্ছিস না কেন? কখন থেকে দেখছি খাবার শুধু নাড়িয়েই যাচ্ছিস। কি হয়েছে তোর? মন খারাপ কেন বল আমাকে। চিন্তিত স্বরে বলল সারা। এবার শুদ্ধ দুষ্টমি না করে সিরিয়াস হলো, কারণ কুহুর মন খারাপের বিষয়টা খেয়াল করেছে সেও। তোরে কি কেউ কিছু বলছে কু? একবার খালি নামটা বল তুই, পরে দেখ কি করি ওরে। কুহু এবারও ওদের কিছু না বলে উঠে চলে গেল। শুদ্ধ এবার রেগে গেল। আমাগরে তুই বন্ধুই ভাবস না, যা আর কথাই কইব না তোর সাথে। সারা বোঝালো ওকে। রাগ করিস না শুদ্ধ, ওর মন ঠিক হলে নিজেই বলবে, দেখিস। খাবার পর্ব শেষ হতেই সব ছেলে মেয়েরা নাচতে চলে গেল স্টেজে। শুদ্ধ আর সারা কুহুর মন ভালো করতে জোর করে টেনে নিয়ে গেল নাচতে, আর এই সুযোগটাই কাজে লাগালো সোহেল। বারবার কুহুর সাথে নাচার অজুহাতে ওর কাছে ঘেঁষতে লাগলো। কুহু যেন বের হতে না পারে, সেজন্য তার পরিচিত কয়েকজন ছেলেকে কিছু ইশারা করলো। তারা ঘিরে ফেললো কুহুকে। কুহু অস্বস্তিকর অবস্থায় পড়ল। হঠাৎই একটা শক্তপোক্ত হাত কুহুর হাত ধরে স্টেজ থেকে বের করে আনলো। সোহেল সহ সবাই থতমত খেয়ে তাকিয়ে আছে। শুদ্ধ আর সারা দৌড় লাগালো ওদের পিছু পিছু। কুহু অবাক হয়ে শুধু তাকিয়ে আছে স্বচ্ছর দিকে। কিছু দূর যেতেই একটা খালি জায়গা দেখে থামলো স্বচ্ছ। শুদ্ধ ভয়ে ভয়ে বলল, ভব ভাইয়া, কিছু কি হয়েছে? ঠাস
ওকে জোর করে নাচার জন্য স্টেজে কেন উঠালি? তার উপর আবার ওর খেয়ালও রাখতে পারিস নি। সচ্চর থাপ্পড় খেয়ে হতভম্ব হয়ে গেল শুদ্ধ। কুহু আর সারা কেঁপে উঠল। সারা কিছু বলতে চেয়েও সচ্চর রক্তিম চোখ মুখ দেখেই থেমে গেল। শুদ্ধ, খাবার নিয়ে রুমে আয়। আর শোন, দুজনের জন্য আনবি। বলেই স্বচ্ছ ফের কুহুর হাত ধরে নিয়ে চলে গেল আর শুদ্ধ দৌড় লাগালো খাবার আনতে। স্বচ্ছ কুহুকে নিয়ে সোজা তাদের বাড়িতে নিজের রুমে নিয়ে গেল। কুহুকে সোফায় বসিয়ে পানি গ্লাস এগিয়ে দিল। কুহু ঢকঢক করে পানির গ্লাস খালি করে ফেলল। তুমি ঠিক আছো কুহু? আমি ঠিক আছি। দরজায় নক পড়তেই তাকিয়ে দেখল শুদ্ধ খাবারের ট্রে হাতে দাঁড়িয়ে আছে। স্বচ্ছ ইশারায় ভেতরে আসতে বলল। শুদ্ধ খাবার নিয়ে আসতে স্বচ্ছ ওর হাত থেকে ট্রে নিয়ে বলল, এখন যা। সারা আর সিতারার দায়িত্ব কিন্তু তোর উপর। ওদের খেয়াল রাখবি। অনেক অপরিচিত ছেলেরা এসছে, ওদের একা রেখে কোথাও যাবি না। জি ভাইয়া। বলে শুদ্ধ চলে গেল। কুহু মাথা নিচু করে বসে আছে। স্বচ্ছ ওর সামনেই খাবারের প্লেট হাতে বসলো। হা করো। কুহুর মাথা তুলে তাকিয়ে স্বচ্ছকে তার সামনে খাবারের লোকমা হাতে দেখে বিষম খেলো। অবাক হয়ে তাকিয়েই রইল, যেন ভাষা হারিয়ে ফেলেছে সে। কুহুকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকালো স্বচ্ছ। কি হলো? কুহু আগের মতোই থ মেরে তাকিয়ে আছে। স্বচ্ছ এবার একটু জোরেই বলল, আমার হাত ব্যথা করছে কুহু। স্বচ্ছর ধমক শুনে কুহু দ্রুত হাঁ করল। স্বচ্ছ ওর মুখে খাবারের লোকমা তুলে দিল। কুহুর ঠোঁটে স্বচ্ছর হাত লাগতেই শিউরে উঠল কুহু। স্বচ্ছরও একই অবস্থা হলো, তবে সে বুঝতে দিল না। অল্প কিছুটা খেয়ে কুহু বলে উঠল, আর খাবো না স্বচ্ছ ভাই। স্বচ্ছ ভ্রু কুঁচকে বলল, কেন? রোজ তো তোমার খুব পছন্দের। আরে চিংড়ির মালাইকারি, গরুর মাংস, কাবাব সবই তো তোমার পছন্দের খাবার, তাহলে খাবে না কেন? আমার এই খাবারগুলো পছন্দের, আপনি কিভাবে জানলেন? স্বচ্ছ কিছুটা থতমত খেলো, পরক্ষণেই নিজেকে সামলে বলল, আরে এটা কোনো ব্যাপার হলো? এই খাবারগুলো তো প্রায় সবারই পছন্দের। আর চিংড়ির মালাইকারির কথাটা তো সেদিন তুমিই বলেছিলে, মনে নেই তোমার? ও, এবার খেয়ে নাও। ভালো লাগছে না খেতে। কেন? আমার হাতে খেতে কোনো সমস্যা হচ্ছে? আরে না না, তা কেন হবে? আসলে আপনিও তো সারাদিন খাননি কিছুই, এবার আপনি খেয়ে নিন প্লিজ। স্বচ্ছ মৃদু হাসলো। ঠিক আছে, আমিও খাবো, তবে তোমাকেও খেতে হবে, আর আমার হাতেই খেতে হবে, কারণ তুমি নিজে তো শুধু খাবার নাড়িয়ে চাড়িয়ে পেট ভরবে। এবারও কুহু অবাক হলো, তবে প্রকাশ করলো না সেটা। মনে মনে বলল, স্বচ্ছ ভাই কি তাহলে আমাকে চোখে চোখে রাখছিলেন, কিন্তু কেন? খাওয়া শেষে স্বচ্ছ আরেক কাণ্ড করলো। নিজের 5 আঙ্গুল কুকুর মুখের কাছে নিয়ে বলল, ভাতগুলো খাও। কুহু থতমত খেলো। আমি কারণ আমার এইভাবে খাওয়ার অভ্যেস নেই, তাই তোমাকেই খেতে হবে। কুহু ইতস্তত করে করে স্বচ্ছর আঙ্গুলে লেগে থাকা ভাতগুলো খেয়ে নিল। স্বচ্ছ ওকে পানি খাইয়ে বলল, এবার তুমি যেতে পারো, তবে হ্যাঁ, ও বাড়িতে যাবে না, সোজা নিজের রুমে যাবে। কুহু মাথা নাড়িয়ে সায় দিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে এলো। স্বচ্ছ ভাই, হুম, আপনি কি আমাকে মাফ করেছেন? আই এম সো সরি স্বচ্ছ ভাই, আমি ইচ্ছে করে আপনার সাথে খারাপ ব্যবহার করিনি। তখন একটা বিষয় নিয়ে ভাবছিলাম, আমার যে কি হয়েছিল সেটা আমি নিজেই জানি না। জানেন, আমার আজ সারাদিন কিছুই ভালো লাগেনি। শুদ্ধর সাথে ঝগড়া পর্যন্ত করিনি। খুব মন খারাপ করছিল আমার, নিজেকে অপরাধী মনে হচ্ছিল। এবারের মতো মাফ করে দিন, আর কখনো এমন করব না, প্রমিস। বলতে বলতে কুহু কেঁদে ফেলল। স্বচ্ছ ওকে জড়িয়ে ধরার জন্য দুহাত মিলে এগোতে গিয়েও থেমে গেল। নিজেকে সামলিয়ে কুহুর দুহাতে ধরে ওর চোখের পানি মুছে দিল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলল, একটা শর্তে তোমাকে মাফ করতে পারি। কি শর্ত বলুন? কাল তুমি বিয়েতে যাবে না। কেন? কারণ আমি বলেছি তাই। সবাইকে কি বলবো তাহলে? সেটা তো তোমার চিন্তা। ভাবলেশীন ভাবে বলল স্বচ্ছ। কুহু তেতে উঠল। তাহলে আপনিও যাবেন না? আমি একা একা বাড়িতে বসে বসে বোর হব, আর আপনি হিরো সেজে বিয়ে বাড়ির মেয়েদের নজর কাড়বেন, সেটা হবে না। আজ আমি দেখেছি
সব মেয়েদের নজর আপনার উপর ছিল, কি দরকার নায়কদের মতো এত ফিটফাট হয়ে বিয়ে বাড়িতে যাওয়া? স্বচ্ছ এবার সশব্দে হেসে উঠল। কুহুকে একটানে নিজের কাছে নিয়ে এলো। কুহু ভরকে গেল। স্বচ্ছ ফিসফিস করে বলল, আমার দিকে অন্য মেয়েরা তাকালে তোমার খারাপ লাগে বুঝি? না মানে আসলে আমি এখন যাই স্বচ্ছ ভাই। বলে কুহু দৌড়ে চলে গেল সেখান থেকে। পরদিন স্বচ্ছর শর্ত অনুযায়ী কুহু বিয়েতে গেল না। প্রচন্ড মাথা ব্যথার বাহানা করে একাই বাড়িতে থেকে গেল। শুদ্ধ আর সারাও যেতে চায়নি। পরে কুহু ধমকে কসম দিয়ে ঝগড়া করে ওদের পাঠালো। তারপর নিজেরই মন খারাপ করে বসে রইল। কিছুক্ষণ পরে বোর হয়ে চৌধুরী বাড়ির ছাদে গিয়ে তার নিজের হাতে লাগানো গোলাপ গাছের টুকটুকে একটা লাল গোলাপ দেখেই খুশি হয়ে গেল কুহু। ফুলটা নিয়ে কিছুক্ষণ খেলা করে দৌড়ে চলে গেল পানি আনতে। কুহু বাকি গাছগুলোতে পানি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। বাহ, তুমি গানও গাইতে পারো দেখছে। কুহু পিছনে ফিরে স্বচ্ছকে দেখেই লজ্জা পেল। সাদা টি শার্ট আর কালো ট্রাউজার পরনে স্বচ্ছ বুকে দুহাত গুজে দাঁড়িয়ে আছে। মুখে তার নিজের মতোই স্বচ্ছ হাসি। আপনি সত্যিই বিয়েতে যাননি? দেখতেই তো পাচ্ছ। আরে আমি তো এমনিতেই বলেছিলাম, আপনি আমার কথা এত সিরিয়াসলি নিয়ে নিলেন কেন? তুমিও তো চাওনি। আপনিই তো শর্ত দিলেন, এবার আমাকে মাফ করেছেন তো? আর একটা শর্ত দিতে মন চাইছে। কুহু কিছুটা চিৎকার দিয়েই বলল, আবার শর্ত? একটা গান শোনাও তো। আমি তো গান গাইতে পারি না, একটু একটু গুনগুন করি, ওই বাথরুম সিঙ্গার আর কি। তবে নাচ পারি, আপনাকে একদিন নাচ করে দেখাবো, কেমন? কুহুর এমন বাচ্চামো কথায় হেসে ফেলল স্বচ্ছ। ওকে, ডান। কুহু খুশি হয়ে বলল, তাহলে আমার উপর রাগ নেই তো আপনার? তোমার উপর সত্যি কি আমার কোনো অধিকার নেই কুহু? আমি কি আসলে এতটা তুচ্ছ তোমার কাছে? হঠাৎ স্বচ্ছর এমন সিরিয়াস কথায় থমকে গেল কুহু। এমনটা নয় স্বচ্ছ ভাই, আমার উপর অবশ্যই আপনার অধিকার আছে। আর আপনি তুচ্ছ না, আপনি তো আমি তো কি কুহু? স্পেশাল কেউ। কিছু না ভেবে বলে ফেলল কুহু। কেন বলল সে নিজেও জানে না। স্বচ্ছ মৃদু হেসে কুহুর কিছুটা কাছে চলে এলো। তুমি কি কাউকে ভালোবাসো? কুহু থতমত খেয়ে চুপ করে রইল। স্বচ্ছ ওর জবাবের অপেক্ষা না করে সেখান থেকে চলে গেল। কুহু নিজেই ভাবতে লাগলো, আসলেই কি সে কাউকে ভালোবাসে? তাহলে কে সে? কাউকে ভালোবাসলে কেমন অনুভূতি হয়? তবে সে বুঝতে পারছে না কেন। স্বচ্ছভাই কেন তাকে এই প্রশ্ন করলো? উফ, সে নিজেই নিজের উপর বিরক্ত হয়ে গেল। হ্যালো ভাইয়া, কুহুকে পাওয়া যাচ্ছে না। শুদ্ধর কথাটা শোনা মাত্রই ফোনটা হাত থেকে পড়ে গেল স্বচ্ছর। স্বচ্ছ নতুন বিজনেসের জন্য অফিস দেখতে গিয়েছিল, সাথে মায়ান আর তুহিনও রয়েছে। হঠাৎই ফোনে শুদ্ধর কথাটা শুনতে কাউকে কিছু না বলেই দৌড়ে বের হয়ে গেল স্বচ্ছ। আর ফোনটাও ওভাবেই পড়ে রয়েছে। শুদ্ধ তখনও হ্যালো হ্যালো করছে। মায়ান আর তুহিন কিছু না বুঝে হতভম্ব হয়ে গেল। মায়ান ফ্লোর থেকে স্বচ্ছর ফোন তুলে শুদ্ধর সাথে কথা বলে জানতে পারলো কুহুর নিখোঁজ হওয়ার কথাটা। আদরের ছোট বোনের নিখোঁজ হওয়ার খবর শুনে সেও খেই হারিয়ে পড়ে যেতে নিলেই তুহিন ধরে ফেলল ওকে। আপন বোন না হলেও মায়ান কুহুকে আপন বোনের চেয়েও বেশি ভালোবাসে। তুহিন মায়ানকে নিয়ে দ্রুত বের হয়ে গেল গাজীপুরের উদ্দেশ্যে। স্বচ্ছ ওদের সাথে নেই, সে আগেই বাইক নিয়ে চলে গেছে। মায়ান আর তুহিন মোশাররফ আহমেদের গাড়ি নিয়ে এসেছিল। তারা এই গাড়ি করেই রওনা দিল। দুই পরিবারের সবাই যেতে চাইল, কিন্তু মায়ান নিষেধ করে দিল, কারণ মুশফিক আহমেদ কুহুর নিখোঁজ হওয়ার খবর শুনেই অসুস্থ হয়ে পড়েছিল। বাড়ির মহিলাদের রেখে শুধু বাড়ির পুরুষেরা বের হলেন কুহুর খোঁজে। মুশফিক আহমেদকে হসপিটালে ভর্তি করা হলো। মোশাররফ আহমেদ, ফিরোজা আহমেদ আর রুবিনা আহমেদ রয়েছেন ওনার সাথে। কুহু কলেজের পিকনিকে গিয়েছিল গাজীপুরে। প্রথমে কেউ রাজি না হলেও কুহুর কান্নাকাটির ফলে রাজি হয়েছিল সবাই। সারা আর শুদ্ধ কুহুর জন্যই যাওয়ার অনুমতি পেয়েছিল। আর ঢাকা থেকে গাজীপুর বেশি দূর না হওয়ায় অনুমতি পেতে খুব বেশি বেগ পেতে হয়নি কুহুর। স্বচ্ছ এতটা গুরুত্ব দেয়নি এই বিষয়ে, কারণ সে কুহুকে বাঁধতে চায় না, বরং ওকে সব সময় স্বাধীনতা দিতে ওর পাশে থাকতে চায়।
কুহুর মুখের হাসি যে তার কাছে সব কিছুর ঊর্ধ্বে। গাজীপুরের একটি নামকরা রিসোর্টে এসেছিল কুহুরা। স্বচ্ছ বাতাসের বেগে বাইক ছুটিয়ে আসছে, কিন্তু বাধা হয়ে দাঁড়ালো জ্যাম। স্বচ্ছর এক সেকেন্ডও অপেক্ষা করার মন মানসিকতা নেই বর্তমানে। বাইক ফেলে দৌড় লাগালো স্বচ্ছ। সে শুধু পারছে না উড়ে চলে যেতে, তার দুনিয়াটাই যে এখন অন্ধকার হয়ে আসছে। অন্য কোনো কিছু এখন ওর মস্তিষ্কে নেই। মায়ান আর তুহিনও জ্যামে আটকে আছে। হঠাৎই মায়ানের চোখ পড়ল কিছুটা সামনে স্বচ্ছর বাইকের দিকে। আশেপাশে চোখ বুলিয়েও স্বচ্ছকে কোথাও দেখতে পেল না। তুহিন স্বচ্ছর মনের অবস্থাটা ভালোভাবেই বুঝতে পারল, তাই তুহিন মায়ানকে বলল গাড়িতে যেতে, আর সে স্বচ্ছর বাইক নিয়ে যাবে, যেহেতু তারা প্রায় কাছাকাছি চলে এসেছে। কিছুক্ষণের মধ্যেই স্বচ্ছ পৌঁছালো রিসোর্টে। ততক্ষণে সেখানে পুলিশও হাজির হয়েছে। রিসোর্ট কর্তৃপক্ষরা পুলিশকে ইনফর্ম করেছে। মানুষজনের ভিড়ও লেগে গেছে। এসব ঘটনা যে বাতাসের আগে ছড়িয়ে পড়ে। ওরা সকাল 9:30 এসে পড়েছিল এখানে, আর কুহুকে পাওয়া যাচ্ছে না দুপুর 1:30 থেকে। স্বচ্ছকে দেখেই দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো শুদ্ধ। ওর পেছন পেছন সারাও এসে কান্না শুরু করলো। কান্নার বেগ কথায় বলতেই পারছে না ওরা। স্বচ্ছর পুরো শরীর কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তারপরও শুকনো ঢোক গিলে বলল, আমাকে সব খুলে বলে শুদ্ধ। তোরা তো সারাক্ষণ একসাথেই থাকিস, তাহলে খুব একা কথা চলে গেল। ও তো এতটা ছোট নয় যে হারিয়ে যাবে। সারা ফুপিয়ে ফুপিয়ে বলল, আমরা এখানে আসার পর থেকে একসাথেই ছিলাম ভাইয়া। বেলা 1টায় ম্যাম খেতে যাওয়ার পর জন্য বলেন আমি আর কুহু ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে যাচ্ছিলাম, কিন্তু ওয়াশরুম থেকে বের হওয়ার পর আমি ওকে পাইনি। ভেবেছিলাম হয়তো শুদ্ধর সাথে হবে, তাই চলে এসেছিলাম। কিন্তু যখন শুদ্ধর সাথে ও কুহুকে দেখলাম না, তখন টেনশন হতে লাগলো। প্রথমে আমি, শুদ্ধ আর আমাদের ফ্রেন্ডরা মিলে কুহুকে খুঁজেছি। যখন কোথাও কুহুকে পেলাম না, তখনই মেম আর স্যারদের জানিয়েছি, আর তোমাকেও তখনই জানিয়েছি ভাইয়া। স্বচ্ছ দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, চল আমরা আবার পুরো রিসোর্টে কুহুকে খুঁজবো। পুরো রিসোর্ট খুঁজেও কুহুকে পেল না ওরা। পুলিশ সিসিটিভি ফুটেজ বের করে ফেললো। ততক্ষণে স্বচ্ছ, শুদ্ধ আর সারাও চলে এলো ফুটেজ দেখতে। মায়ান, তুহিন আর চৌধুরী বাড়ির 4 জন পুরুষ উপস্থিত হলো সেখানে। সিসিটিভি ফুটেজে দেখা গেল কুহু কিছু একটা দেখে দৌড়ে রিসোর্টের বাইরে চলে গিয়েছিল, আর গেটের বাইরে যেতে একটা মাইক্রোবাস থেকে 2 জন নেমে এসে জোর করে কুহুকে তুলে নিয়ে গেছে। ওদের মুখ কালো কাপড়ে ঢাকা ছিল, তাই কেউ চিনতে পারল না। মায়ান ধপ করে বসে পড়ল ফ্লোরে। শুদ্ধ আর সারার কান্নার বেগ বাড়ল, আর স্বচ্ছ চোয়াল শক্ত করে রইল। চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে ওর। সুহান শক্ত করে ধরে রয়েছে স্বচ্ছকে। পুলিশ জিজ্ঞাসাবাদ করছে ওদের পরিবারের কারো এমন কোনো শত্রু আছে কিনা। অনেক ভেবেও ওদের এমন কোনো শত্রু খুঁজে পেল না তারা। তবে ব্যবসার ক্ষেত্রে টুকটাক ঝগড়া বিবাদ আছে কিছু মানুষজনের সাথে। পুলিশ চলে গেল ওদের জিজ্ঞাসাবাদ করতে। স্বচ্ছ, মায়ান, তুহিন আর সুহান বেরিয়ে পড়ল নিজেদের মতো কুহুকে খুঁজতে। শুদ্ধ আর সারাকে জোর করে বাড়ি পাঠিয়ে দিল। কাঁদতে কাঁদতে বেহাল দশা হয়ে গেছে ওদের। সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকারে ঢেকে গেল পুরো শহর। গাড়ির নাম্বার প্লেটটাও ফেক। রাস্তার পাশের বিভিন্ন শপের সিসিটিভি ফুটেজ দেখে দেখে এগিয়েছিল পুলিশ আর স্বচ্ছরাও। স্বচ্ছ এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারছে না। কলিজা ফেটে চিৎকার আসছে তার। সুহান সামলানোর চেষ্টা করছে স্বচ্ছকে, আর তুহিন সামলাচ্ছে মায়ানকে। মায়ান এখন পুরোপুরি ভেঙে পড়েছে। তুহিনকে জড়িয়ে কাঁদতে লাগলো মায়ান। হঠাৎ কিছু মনে পড়তেই দ্রুত শুদ্ধকে কল করলো স্বচ্ছ। শুদ্ধ কল হওয়ার সাথে সাথে রিসিভ করলো। ও ফোনে হাতে নিয়েই বসেছিল কুহুর কোনো খবর পাওয়ার আশায়। ভাইয়া, কুহুর কোনো খোঁজ পেয়েছো? কলেজে কি তোদের কারোর সাথে ঝামেলা হয়েছে শুদ্ধ? কোনো ছেলে কি ডিস্টার্ব করেছে ওকে? রাফিন বা অন্য কেউ? না ভাইয়া, রাফিনের সাথে কোনো ঝামেলা হয়নি। তবে কি? দ্রুত বল শুদ্ধ। কিছুটা চিৎকার করে বলল স্বচ্ছ। সোহেলের সাথে ঝামেলা হয়েছিল সেদিন। আমাদের কুহুর থাপ্পড় মেরেছিল সোহেলকে। সোহেলের পরিচয় দে। ওই তো সেদিন বিয়ে বাড়িতে এসেছিল নাচার সময় কুহুর সাথে। যেতে পেরেছি। কলেজে কি হয়েছিল সেদিন? কুহুর কাছে মাপ চাওয়ার ভান করে আরো বেশি ফাজলামো করছিল।
কুহু এড়িয়ে চলছিল। এক পর্যায়ে সোহেল কুহুর হাত ধরে ফেলে, তখনই কুহু ওকে থাপ্পড় মারে। আর আমিও আমার কিছু ফ্রেন্ডের নিয়ে সোহেলকে সামান্য ধোলাই দিয়েছিলাম। খেপে গেল স্বচ্ছ। সোহেলের পরিচয় দেয়া চিনতে পেরেছে। কলেজে কি হয়েছিল সেদিন? স্টুপিড, আমাকে জানিসনি কেন? কুহু মানকে কিছু জানায়নি, আর তুই এত ইম্পর্ট্যান্ট একটা কথা এতক্ষণে বলিসনি কেন? আসলে ভাইয়া, কুহুর টেনশনে মাথা কাজ করছিল না। এখনই দিচ্ছি ভাইয়া। এই সোহেলের সব ডিটেলস চাই আমার। যতটুকু তুই জানিস এখনো টেক্সট কর আমাকে, বাকিটা আমি বের করে নেব। কুহুর কিডন্যাপ হওয়ার ব্যাপারে এখনও কুহুর পরিবারকে জানানো হয়নি। মুশফিক আহমেদের শারীরিক অবস্থার কথা ভেবে গোপন করা হয়েছে। সূত্র দেওয়া তথ্য অনুযায়ী সোহেলের খোঁজ নিল স্বচ্ছ। সোহেলের সম্পর্কে পুরোপুরি তথ্য সংগ্রহ করে পুলিশকে পুরো ঘটনা খুলে বলেছে স্বচ্ছ। এক নেতার বকে যাওয়া ছেলে সোহেল, আর এর আগেও অনেক মেয়েদের বিরক্ত করার জন্য অভিযোগ আছে সোহেলের উপর। প্রতিবারই ওর বাবার দাপটে পার পেয়ে গেছে, কিন্তু এবার বাড়াবাড়ি করে ফেলেছে সোহেল। অনেক বড় ক্রাইম করে ফেলেছে ও। সোহেল আর সোহেলের দুই বন্ধু তিনজনেই গায়েব, ওদের খোঁজ পাওয়া যায়নি। সোহেলের নেতা বাপু এবার গভীর চিন্তায় পড়েছে, কারণ সোহেল এবার কোনো গরিব অসহায় মেয়েকে নয়, বরং দুটো প্রভাবশালী পরিবারের মেয়ের দিকে হাত দিয়েছে। এবার যে তার পার পাওয়া মোটেও সহজ হবে না, বরং কঠিন শাস্তি পেতে হবে। তার রাজনৈতিক ক্যারিয়ারেও এর বিশাল প্রভাব পড়বে নিশ্চিত। তাই উনি নিজেও লোক লাগিয়ে দিলেন সোহেলের খোঁজে। সোহেল মেয়েটার সাথে কোনো অঘটন ঘটানোর আগেই থামাতে হবে ওকে। বিধ্বস্ত অবস্থায় প্রাণপণে দৌড়াচ্ছে কুহু, গায়ে ওড়না নেই, দুই কাঁধের কাছ থেকে জামাটাও ছেঁড়া, উন্মুক্ত বাহুদয় আর গলায় নখের আঁচড় স্পষ্ট। রক্ত শুকিয়ে আছে সেখানে, দুই গালে অসংখ্য থাপ্পড়ের চিহ্ন। কপাল বেয়ে আসা রক্তে গাল আর গলা ভিজে যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার জঙ্গলে দিক বেদিক ছাড়িয়ে ছুটে চলেছে কুহু। যে কুহু কখনো অন্ধকার রুমে ঘুমাতেই পারে না, আজ সে একা অপরিচিত এক জায়গার গহীন জঙ্গলে নিজের সম্মান বাঁচাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। কারণ একটা নারীর জন্য যে তার জীবনের চেয়েও বেশি মূল্যবান তার সতীত্ব, তার সম্মান। আচমকা কোনো কিছুতে পা লাগতেই উপুর হয়ে পড়ে গেল কুহু। সাথে সাথেই দু চোখ ঝাপসা হয়ে এলো তার। সোহেলদের মাইক্রোবাসটা পাওয়া গেল জঙ্গলের পাশের রাস্তাতেই। কুহুর ফোন ট্র্যাক করে এই জঙ্গলের লোকেশনটা পেয়েছে পুলিশ। গাড়ির ভেতরে ওদের তিনজনের একজনকে পাওয়া গেল আহত অবস্থায়। মাথার জখমে বাঁধা কাপড়টা ভিজে চুপচুপে হয়ে আছে। ছেলেটি অজ্ঞান হয়ে আছে। গাড়ি তল্লাশি করে কুহুর জুতা আর ফোনটাও পেয়ে গেল তারা। স্বচ্ছ সবাইকে রেখেই জঙ্গলের ভেতরে চলে গেল। পাগলের মতো খুঁজে চলেছে কুহুকে। কিছু দূর যেতে কুহুর ওড়না পেল স্বচ্ছ। ওড়নাটা বুকে জড়িয়ে দুই হাঁটুতে ভর দিয়ে ধপ করে বসে পড়ল স্বচ্ছ। কুহুর নাম ধরে গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল স্বচ্ছ। অনবরত অশ্রু ঝরছে তার চোখ দিয়ে। স্বচ্ছর চিৎকার শুনে পুলিশ সহ বাকি সবাই দ্রুত জঙ্গলের ভেতর গেল। জঙ্গলের আরো গভীরে যেতেই কোথা থেকে সূক্ষ্ম একটা আওয়াজ পেল স্বচ্ছ। মনে হলো কারো গঙ্গানির আওয়াজ। স্বচ্ছ মুহূর্তেই বুঝে গেল এটা কুহুর আওয়াজ। সে আরো অস্থির হয়ে অনুসরণ করতে লাগলো আওয়াজটার। উন্মাদের মতো ছোটাছুটি করতে লাগলো চারিদিকে। ফ্ল্যাশ লাইট অন করে চারিদিকে দেখতে লাগলো স্বচ্ছ। কুহু ধরা পড়ে গিয়েছিল ওদের কাছে। পুলিশ আসার কথা জানতে পেরেই ওরা কুহুকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। সোহেল কুহুর মুখে হাত দিয়ে চেপে ধরে রেখেছে। কুহু দেখতে পাচ্ছিল স্বচ্ছকে। মনে মনে আল্লাহর কাছে দোয়া করছিল যেন স্বচ্ছ ওকে দেখতে পায়। স্বচ্ছ এবার পুরোপুরি ভেঙে পড়ল। কুহুর নামে চিৎকার করতে করতে নিজের চুল টেনে ধরল। এমন সময় আল্লাহরই পথ দেখালো কুহুকে। কুহু তার দুই পা দিয়ে অনবরত শব্দ করতে লাগলো শুকনো পাতার মধ্যে। নিস্তব্ধ রাতে শুকনো পাতার শব্দ বেশ তীব্রভাবেই শোনা গেল। আর তখনই স্বচ্ছ এক মুহূর্ত দেরি না করে ওই দিকে লাইট ধরল। সোহেল আর তার বন্ধু ভয় পেয়ে গেল স্বচ্ছকে দেখে। নরম হয়ে এলো ওদের হাত। সেই সুযোগে কুহু ছুটে গেল স্বচ্ছর কাছে। স্বচ্ছ দৌড়ে গিয়েই কুহুকে শক্ত করে জড়িয়ে ধরল, এমন ভাবে বুকে মিশিয়ে নিল যেন ও ছেড়ে দিলেই কুহু হারিয়ে যাবে। তুমি কি ঠিক আছো কুহু? আমার যে নিঃশ্বাস বন্ধ আসছিল চান, তুমি যে আমার প্রাণ পাখি।
তোমাকে ছাড়া যে আমি মরে যাব। কাঁদতে কাঁদতে বলল স্বচ্ছ, কিন্তু শুনতে পেল না কুহু, কারণ সে জ্ঞান হারিয়েছে। কুহুর শরীর নেতিয়ে যেতেই স্বচ্ছ স্তম্ভিত ফিরে পেল। কুহুর পা থেকে মাথা পর্যন্ত দেখল স্বচ্ছ, পা থেকে মাথা পর্যন্ত রক্তাক্ত কুহু। ওর শরীরে আঘাতের চিহ্নগুলো দেখে রাগে গর্জন দিয়ে উঠল স্বচ্ছ। সোহেলরা দৌড়ে পালানোর চেষ্টা করলো, তবে তার আগেই ধরা পড়ল পুলিশের কাছে। স্বচ্ছ নিজের শার্ট খুলে কোনো মতে কুহুকে পরিয়ে দিল। কুহুর ওড়না ছিঁড়ে ওর কপালের জখমে বেঁধে ওনার বাকি অংশটুকু দিয়ে শার্টের উপরেই শরীর ঢেকে কোলে তুলে নিল ওকে। কুহুর অবস্থা দেখে মায়ানও কেঁদে ফেলল। যে ছোট বোনকে কোলে তুলে নিজের কাঁধে জড়িয়ে এত আদর ভালোবাসা দিয়ে বড় করলো, সেই বোনের এমন অবস্থা মানতে পারছে না মায়ান। রাগে সোহেলের দিকে তেড়ে গেল মায়ান, কিন্তু তার আগেই পুলিশ আটকে দিল মায়ানকে। আর স্বচ্ছ কুহুকে কোলে নিয়ে দ্রুত চলে গেল সেখান থেকে। তবে যাওয়ার আগে অগ্নিযুক্ত দিয়ে তাকালো সোহেলদের দিকে। বুঝিয়ে গেল, তোদের সময় ফুরিয়ে এসেছে। আমার কলিজার দিকে হাত দিয়েছিস তোরা, ওকে আঘাত করেছিস, এবার তৈরি হয়ে যা নিজেদের ভয়াবহ পরিণামের জন্য। কুহুকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হলো তারা। মায়ান কুহুকে নিতে চাইল, কিন্তু স্বচ্ছ সরাসরি মানা করে দিল। তুহিন ড্রাইভ করছে, তার পাশেই মায়ান বসেছে, পেছনে বসেছে স্বচ্ছ কুহুকে কোলে শুয়ে, তার পাশেই বসেছে সুহান। কুহুর মাথাটা স্বচ্ছর বুকে আর পা হলো সুহানের কোলে। পুরোটা রাস্তা স্বচ্ছ কুহুকে বুকে জড়িয়ে রেখেছে। মায়ানের কিছু একটা সন্দেহ হলো, অবশ্য সে রাগ করলো না মোটেও, কারণ তার সন্দেহ সত্যি হলে সে খুশিই হবে। বাড়ির সবাইকে আগে জানানো হয়েছে যে কুহুকে পাওয়া গেছে, শুধু ওর শারীরিক অবস্থার কথা জানানো হলো না। গাড়িতেই স্বচ্ছ রুমাল ভিজিয়ে কুহুর মুখ, হাত, গলা মুছিয়ে দিল। তারপর খুব সাবধানে কুহুর পা দুটো মুছে দিল। তারপরও ওর পা থেকে রক্ত ঝরছে, ক্ষতগুলো খুবই গভীর, কাটা আর ধারালো কিছু পায়ে লেগেছে কুহুর। স্বচ্ছ এবার কুহুর ওড়না আরো কিছুটা ছিঁড়ে ওর দু পায়ের জখমে বেঁধে দিল। রাত 12টা বেজে 10 মিনিটে ওরা হাসপাতালে পৌঁছালো। দুই পরিবারের সবাই ততক্ষণে উপস্থিত হয়ে গেছে হাসপাতালে। কুহুর এমন অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠল রুবিন আহমেদ আর মুশফিক আহমেদ। হতবাক সবাই কুহুর জন্য কেঁদে ফেলল। শুদ্ধ আর সারা চিৎকার করে কাঁদছে কুহুকে জড়িয়ে। কেয়া, মিশকা আর সিতারাও যোগ দিল তাদের সাথে। এত রাতেও হসপিটালে হইচই লেগে গেল। স্বচ্ছ দ্রুত কুহুকে ইমার্জেন্সি কক্ষে নিয়ে গেল। ডাক্তার সবাইকে বাইরে অপেক্ষা করতে বলল। ঘণ্টাখানেক পর ডাক্তার ম্যাডাম বের হয়ে এলেন। তিনি বললেন, কুহুর শরীরে কিছু জখম আছে, যেগুলো কিছুটা গভীর হলেও মেডিসিন আর সময়ের সাথে সাথে সেরে যাবে, তবে মানসিকভাবে প্রচন্ড অস্বস্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কুহুর পুরো শরীর ভয়ে কাঁপছিল আর বিড়বিড় করে বলছিল, আমাকে ছেড়ে দাও, আমার এত বড় ক্ষতি তোমরা করো না প্লিজ। আমি যে তাহলে বাঁচতে পারবো না, আল্লাহকে ভয় করো, যেতে দাও আমায়। কুহু ট্রমাতে আছে, ওর ট্রমা থেকে বের হতে অনেক সময় লাগবে। পরিবারের সবাইকে ওর পাশে থাকার কথা বলল ডাক্তার। তখনই রুবিন আহমেদ আমতা আমতা করে কিছু জিজ্ঞেস করতে চাইলেন। ডাক্তার ম্যাডাম দাঁড়ালেন। রুবিন আহমেদ ইতস্ত করে বললেন। সবাই চমকে উঠল রুবিন আহমেদের কথা শুনে। স্বচ্ছ দুই হাত মুষ্টিবদ্ধ করে চোখ মুখ শক্ত করে দাঁড়ালো। ডাক্তার ম্যাডাম রুবিন আহমেদের হাত ধরে বললেন, আপনার মেয়ে অনেক বুদ্ধিমতী, সে নিজেকে রক্ষা করে ফেলেছে, এমন কিছুই হয়নি, আপনারা নিশ্চিন্তে থাকুন। বলেই তিনি চলে গেলেন। রুবিন আহমেদ কেঁদে ফেললেন। সবাই মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। স্বচ্ছ দু চোখ বন্ধ করে বসে রইল। হাসপাতালে শুধু দুজন থাকতে পারবে, তাই সবাইকে বাড়ি পাঠিয়ে দিল স্বচ্ছ। শুধু রুবিন আহমেদ আর স্বচ্ছ রয়ে গেল হাসপাতালে। মায়ান থাকতে চেয়েছিল, কিন্তু স্বচ্ছ রাজি হয়নি। রুবিন আহমেদ কুহুর কেবিনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ের জন্য নামাজে দাঁড়িয়ে পড়লেন। স্বচ্ছ হাত মুখ ধুয়ে একটা টি শার্ট গায়ে দিয়ে হাসপাতালের করিডোরের এক সাইডে নামাজে দাঁড়ালো। শুদ্ধ নিয়ে এসেছিল স্বচ্ছর টি শার্ট। নামাজ শেষে কুহুর কেবিনের দরজা খুলে দেখলো রুবিন আহমেদ কুহুর মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে পড়েছেন। স্বচ্ছ বাকি রাতটুকু কুহুর দিকে অপলক চেয়েই শেষ করলো। আসলে চেয়ে রইল বললে ভুল হবে, স্বচ্ছ অঝরে কাঁদছিল।